গত ক্লাস পর্যন্ত আমরা যেগুলো দেখছি এগুলোর মধ্যে তো আমাদের কোনো প্রবলেম নাই, আছে? না। ওকে। সো আজকে আমাদের যেটা দেখার কথা ছিল সেটা হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন অ্যালগোরিদম। সাপোর্ট ভেক্টর মেশিন অ্যালগোরিদমটা আসলে আপনার একটা ক্লাসিফায়ার এবং একটা রিগ্রেশন নিয়ে কাজ করে। তো আমরা যদি এটা নিয়ে একটু এক্সপ্লেন করতে যাই, সাপোর্ট ভেক্টর মেশিন হচ্ছে মোস্ট পপুলার সুপারভাইজ মেশিন লার্নিং অ্যালগোরিদমের একটা অংশ। আর এটা ক্লাসিফায়ার এবং রিগ্রেশনের মধ্যে যে প্রবলেমগুলো থাকে ওইগুলাকে আইডেন্টিফাই করে প্রপারলি। আর ক্লাসিফিকেশন প্রবলেমস এটা একটা মেশিন লার্নিং অ্যালগোরিদমের মধ্যেই আছে, এবং এইটার কিছু ক্ষেত্রে ডিপ লার্নিং এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। সো আমরা যদি এই সাপোর্ট ভেক্টর মেশিনকে আরেকটা নামে ডাকা হয় সেটা হচ্ছে এসভিএম। এসভিএম, আর আমরা ম্যাক্সিমাম টাইমে সাপোর্ট ভেক্টর মেশিন জায়গায় এসভিএম টাই বলে থাকি। সো এসভিএম যা আসলে এটা ক্রিয়েট করে কোন জিনিসগুলো, এইটা আপনার কাছে যদি হরেক আইটেমের ক্যাটাগরির জিনিস থাকে সেই জিনিসগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করে এগুলাকে আলাদা আলাদা ভাগে পৃথক করে ভাগ করাকেই বলা হয় সাপোর্ট ভেক্টর, মানে যে ভাগ করা হয় সেই ক্লাসিফায়ারের কাজটাই করা হয় সাপোর্ট ভেক্টর মেশিন। তো সাপোর্ট ভেক্টর মেশিনটা আসলে কিভাবে কাজ করে, ধরেন আপনার কাছে দুই টাইপের ডেটা আছে, আর এই দুই টাইপের ডেটাকে ভাগ করার জন্য মাঝখানে যে দাগটা দেওয়া হয়, এই দাগটা আমরা অন্যান্য ক্ষেত্রে যেটা দেখেছিলাম, এই দাগের আশেপাশে বিভিন্ন আমাদের ডেটাগুলো লেগে থাকতো বা ইয়ে হয়ে থাকতো, লজিস্টিক রিগ্রেশন এবং লিনিয়ার রিগ্রেশনের মধ্যে আমরা এটা দেখেছি। বাট সাপোর্ট ভেক্টর মেশিনের মধ্যে আমার এই দাগটা আমার ম্যাক্সিমাম দূরত্ব বজায় রেখে তাদেরকে আলাদাভাবে ভাগ করে। তার মানে আমরা যে ক্লাসিফিকেশনটা করতেছি, ধরেন দুইটা আইটেমের মধ্যে যে ক্লাসিফিকেশনটা করতেছি, তাদের দুইটা আইটেমকেই প্রপারলি যথার্থভাবে সে কি আইডেন্টিফাই করে তাদেরকে ভাগ করতে পারে। সো এর জন্য আপনি সর্বপ্রথম যে জিনিসটা, এটার জন্য যদি আমরা বুঝতে যাই তাহলে ধরেন আপনার কাছে একটা বিড়াল, আপনার কাছে কিছু বিড়ালের ডেটা সেট আছে এবং কিছু কুকুরের ডেটা সেট আছে। এখন দুইটা ডেটা সেটই আপনার কাছে কি একসাথে আছে। তো আপনি এই একসাথে যে ডেটা সেটটা আছে এটাকে যদি আমরা একসাথে ভাগ করতে চাই যে আমার কোন ডেটা সেট গুলো কি, আবার যদি আমরা এমন ভাবে মেশিনটাকে তৈরি করতে চাই যে আমার দুই টাইপের ডেটা সেট আমি দিলাম, ক্যাট দিলাম এবং ডগ দিলাম, দুইটা ডেটা সেট দিলাম এবং আমি আমার ক্যামেরার সাথে সেটাকে ব্যবহার করতে চাচ্ছি। যেমন অবজেক্ট ডিটেক্ট করে, যেভাবে অবজেক্ট ডিটেক্টটা মানে কি, মানে হচ্ছে আপনার কোনো একটা জিনিসকে বা কোনো একটা বস্তুকে নির্ধারিত ভাবে আপনি যাকে বলে দিবেন বা যার যেই শেপটা আপনি দিয়ে দিবেন সেই জিনিসটাকে সে নির্ধারিত ভাবে আরো, মানে অনেকগুলা ডেটা সেটের মধ্যে থেকে তাকে আলাদাভাবে আইডেন্টিফাই করে আনা। ধরেন আপনার কাছে একটা ডেটা সেট আছে, সেই ডেটা সেটটা কি আছে, ডগ এবং ক্যাট, এই দুই টাইপের ডেটা আপনার কাছে আছে, আর সেটা কি পরিমাণে আছে, এটা ওইটা ইউজ পরিমাণে আছে। তো আপনার কাছে যে ডেটা সেটটা আছে, আপনি যখন আপনার ডেটা সেটটাকে মডেলটাকে ট্রেন করবেন, সেই মডেলটাকে ট্রেন করার সময় আপনাকে একটা জিনিস ইয়ে করতে হবে। আমরা যেখানে এসভিএমটা ব্যবহার করতেছি, তাহলে আমার যেই ডেটা সেটটা আছে এই ডেটা সেটটাকে আমি ডেটা সেটটা দিয়ে যাদেরকে চেনাবো, ধরেন আমার একটা মেশিন তৈরি করলাম, আমি নর্মালি একটা মেশিন তৈরি করলাম, ওই মেশিনটা আসলে কোনো কিছু চেনে না। তো আমাকে প্রথমে কি করতে হবে, তাকে চেনাতে হবে, তাকে শেখাতে হবে। চেনানোর জন্য ধরেন আমি তাকে বিড়াল এবং হচ্ছে আপনার কুকুরের অনেকগুলো ছবি দিয়ে তাকে চেনালাম, যেমন ছোটবেলায় আমাদেরকে চেনানো হতো ছবি দেখিয়ে দেখিয়ে, এলিফেন্ট, এটা অ্যাপেল, বিভিন্ন জিনিস ভাবে যেমন শেখানো হতো। আমরা তাদেরকে হরেক রকমের বিড়াল এবং ক্যাটের ছবি দিলাম, মানে বিড়াল এবং কুকুরের ছবি দিলাম। এরপরে তাকে আমরা যে শেখালাম, এটা হচ্ছে আমার কি, তাকে ট্রেন করা। ট্রেন করার পরে আমরা তার থেকে এবার প্রেডিক্ট করবো। প্রেডিক্টটা কি দিয়ে করবো, আমরা টেস্ট দিয়ে করব। ধরেন আমি ক্যামেরাটা ওপেন করে একটা বিড়ালের সামনে দিয়ে দেখলাম, এখন আমার ক্যামেরা কি বিড়ালটাকে সঠিকভাবে বলতেছে এটা ক্যাট নাকি এটাকে বলে দিতেছে ডগ, এই জিনিসটা আলাদাভাবে আইডেন্টিফাই করা। আপনি এই জিনিসটা আপনার একটা, এইখানে আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অ্যানালাইসিস পার্ট আর একটা হচ্ছে আপনার এই ডিটেক্ট পার্ট। ক্লিয়ার ভাবে একটা জিনিস বুঝানো, একটা হচ্ছে অ্যানালাইসিস পার্ট। অ্যানালাইসিস পার্ট কিন্তু কখনো আপনার ক্যামেরা ওপেন করে প্রুফটা করে না, সে তার থিওরিটিক্যালি সে প্রুফটা করে। আমি কি বলতেছি, আমাদের এসভিএমটা দুই টাইপের হিসেবে আমরা ধরতে পারি। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনার
যেটা আপনার ক্যামেরা অন করে ডাইরেক্ট সরাসরি প্রমাণ করে দেখানো, আরেকটা হচ্ছে আপনার থিওরি দিয়ে প্রমাণ করা। এই দুইটা ক্লিয়ার? তো অ্যালগোরিদম, যে এসভিএম এর যে অ্যালগোরিদমটা, এটা আসলে ব্যবহার করা হয় কোন কোন ক্ষেত্রে? ফেস ডিটেকশন, ইমেজ ক্লাসিফিকেশন, টেক্সট ক্যাটাগরাইজেশন, এই টাইপের জিনিস যেগুলো আছে এইগুলোর উপর ডিপেন্ড করে আমাদের যেই এসভিএমটা আমরা কি ব্যবহার করে থাকি। আর সেই ডিটেকশন এবং ক্লাসিফিকেশন, এই জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। এখানে শুধু ফেস ডিটেকশন না, ডিটেকশন তো অনেক কিছুই হতে পারে। আপনি ফেসের একটা আইস নিতে পারেন, একটা নোজ নিতে পারেন, আপনি হেয়ার নিতে পারেন, আপনি দাঁত নিতে পারেন, আহ, আপনি কান নিতে পারেন, ধরেন আপনি একটা গাছ নিতে পারেন জঙ্গলের মধ্যে, বা কোনো একটা প্রাণী নিতে পারেন। যে কোনো কিছুকে ডিটেক্ট করা। আর ক্লাসিফিকেশন হচ্ছে সেটাকে আলাদাভাবে ভাগ করা, মানে দুইটাকে পৃথক করা। আপনি দুই দেন বা দুইয়ের অধিক দেন, যত পার্সেন্ট দিবেন তাদেরকে আলাদাভাবে কি সেটাকে পৃথক। এরপর আপনি এসভিএমটা যদি বলেন, এসভিএমটা দুই লাইনের ধরা হয়। মানে টু টাইপ অফ এসভিএম অ্যালগোরিদম। একটা হচ্ছে লিনিয়ার অ্যালগোরিদম আর একটা নন লিনিয়ার অ্যালগোরিদম। একটা লিনিয়ার অ্যালগোরিদম আর একটা নন লিনিয়ার অ্যালগোরিদম। আমরা যেটা পড়ছিলাম লিনিয়ার রিগ্রেশন, সো সেম ভাবে লিনিয়ার রিগ্রেশনের মতো করে আমার লিনিয়ার এসভিএম যেটা, সেটা আমার এইভাবে সিম্পল ভাবে দুইটা, আমার যে টোটাল ডেটা সেটটা থাকবে সেই ডেটা সেটটাকে এইভাবে আলাদাভাবে করে একটা দাগ দিয়ে পৃথক করে দিবে। এইটা হচ্ছে আমার কি লিনিয়ার এসভিএম, মানে সাপোর্ট ভেক্টর মেশিন। এরপরে নন লিনিয়ার সাপোর্ট ভেক্টর মেশিনটা কি, আমার এইখানে কোনো ডিজিবল কোনো দাগ দেবে না। যে একটা দাগ, আমরা যে দাগটা দেখতেছি এইটাকে দেখবে না। সে কি করবে, সে তার মধ্যে যে ডেটা সেট গুলো আমরা দিছি সেই ডেটা সেট গুলোকে ক্লাসিফিকেশন করে তাদেরকে আলাদাভাবে ভাগ করে দেবে, কোনো প্রকার লাইন দেওয়া ছাড়াই। লাইনের পরিবর্তে আরো অনেক কিছুই ব্যবহার করা যায়, আমরা একটু পরেই এই জিনিসগুলো আমরা দেখবো। আর আপনি যখন সাপোর্ট ভেক্টর মেশিনটা ইউজ করবেন তখন আপনার হাইপার প্ল্যানটা মোস্ট ইম্পর্টেন্ট, হাইপার প্ল্যানটা লাগে। এরপরে আপনার আরেকটা জিনিস আমরা যে বলছিলাম লিনিয়ার আর নন লিনিয়ার, এখানে একটা জিনিস দেখেন। প্রথমে আমার কি দুইটা একটা ডেটা সেট দেওয়া আছে না, এই পাশে কিছু ডেটা, এই পাশে কিছু ডেটা, মাঝখানে কি ডিফারেন্টটা মোটামুটি ভালো বড় বড় আছে। মানে মাঝখানে ফাঁকাটা আমার মোটামুটি তাদেরকে আইডেন্টিফাই করতেছে, এইটারে ধরা হয় নন লিনিয়ার। আর যখন আপনার এইভাবে একটা দাগ দিয়ে তাদেরকে বোঝানো হবে তখন এটাকে কি লিনিয়ারে ধরা হয়। আবার এইভাবে যখন আপনার এই দাগটার কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে দাগটা আমাদের দেওয়া হচ্ছে এই দাগের মধ্যে নির্ধারিত কিছুটা অংশ খালি থাকবে, যে অংশটা তাদেরকে পৃথক মানে একটু দূরত্ব বজায় রেখে তাদেরকে আইডেন্টিফাই করবে, যাতে তাদের মধ্যে আবার ধরেন মিক্স হতে পারে, যে হতেও পারে নাও হতে পারে, বা কাছাকাছি আছে তার মানে হয়েছে বেশি আছে, বা তার মানে কম আছে, এরকম কোন জিনিস যাতে তাদের মধ্যে শো না করে, এই কারণে ম্যাক্সিমাম একটা মার্জের দূরত্ব তাদের মধ্যে বজায় রাখে। এরপরে এই সেম ডেটাকে আপনি চাইলে দুই ভাগের জায়গায় চার ভাগ করেও আপনি এটাকে কি কাজ করতে পারেন। এটা ডিপেন্ডিং অন ইউর প্রজেক্ট। আমাদের প্রজেক্টের উপর ডিপেন্ড করে আমাদের এটা কাজ করে। আর এটা যখন কাজ করবে তখন ওনারা ধরেন আপনার টোটাল যে ডেটা সেটটা, এই ডেটা সেটের সাথে আপনার কয় ক্যাটাগরি দিছেন, এক ক্যাটাগরি, দুই ক্যাটাগরি, দুই ক্যাটাগরিরে যোগ করে আমাদের এই গ্রাফ গুলা তৈরি করছে। এরপরে ধরেন এটা স্কোয়ারের একটা অ্যাড করছে, এইভাবে সার্কেল দিয়েও করানো যায়, সেইটা বাদ। এবার আসেন আরো কিছু ক্যাটাগরি দেখাই। হুম, ধরেন সাপোর্ট ভেক্টর মেশিনের যেটা আমরা বলতেছিলাম, এইটা আপনার এই যে এইখানে দেখতেছেন 3D একটা আর্টের মধ্যে দেখানো হয়েছে। আচ্ছা, আমার কথা কি আপনার শুনতে পারতেছেন? হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ ভাই পাচ্ছি। না, মাঝে মাঝে একটু রেসপন্স করেন, মনে হয় আমি একাই কথা বলতেছি এই জন্য। আর আমাদের এখানে যেহেতু আমরা বলছি কি দুইটা পার্ট এখানে, একটা হচ্ছে আপনার ক্লাসিফাই করা আর একটা হচ্ছে প্রুভ করা। সো আমাদের এইখানেও ক্লাসটা ধরতে গেলে দুই ভাগে যাবে, একটা হবে হবে আপনার প্রুভ করা আর একটা যাবে ক্লাসিফাই করা। দুইটা জিনিসই আপনাদেরকে দেখানো হবে, যার কারণে এখানে আমাদের দুইটা ক্লাস লেগে যেতে পারে। আমি চাইলে একটা ক্লাসে দুইটা শেষ করে দিতে পারি। প্রথম ক্লাসিফায়ার প্রজেক্টটা একটু ছোট, কিন্তু যখন আমরা প্রুভেরটা করতে যাব তখন আমাদের এইখানে কিছু মানে কিছু ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে হবে। যেমন আমরা যদি সিএনএন ব্যবহার না করি তাহলে ইমেজ ক্লাসিফায়ারটা প্রপারলি হয় না। হয় কিন্তু প্রপারলি হয় না। প্রপারলি বলতে গেলে আপনি একটা জিনিস চেনাইতেছেন বা বুঝাইতেছেন,
এখন আপনার একুরেসি তো হচ্ছে মেইন ইম্প্যাক্ট আমাদের। এখন আপনার যদি একুরেসিটা ভালো না আসে, আমি দেখাই দিতে পারবো কিন্তু একুরেসি ভালো আসবে না, তাহলে আমার এখানে লাভটা কি হলো? আপনি শিখতে পারলেন কি? আমার তো একুরেসি ভালো আসেনি। তো যার কারণে যাতে আমাদের একুরেসিটাও আমাদের ঠিক থাকে এবং আমাদের প্রপারলি কাজ করে, আমরা ওইটার জন্য এটারে দুইটা ভাগ করে নিছি। যে একটা ক্লাসে আপনার প্রুভনেসটা দেখানো হবে, আর একটা ক্লাসে আপনার শুধু প্রজেক্টটা দেখানো। এখন এইখানে আবার আমার ডেটা সেট চেঞ্জ করতে হবে এই জন্য। আচ্ছা, এর মধ্যে দেখেন আপনার কি টিমস আছে, কি টিমস আমাদের দেখার দরকার না, আপনি ডায়াগ্রাম গুলো দেখেন। এইখানে দেখেন আমাদের এটার বলে মার্জিন ডায়াগ্রাম। এই যে ডায়াগ্রামটা আছে এটা কি বলে? মার্জিন ডায়াগ্রাম। আমাদের সাপোর্ট ভেক্টর মেশিনে কি করছে, কোন পাশে কি করতেছে, কিভাবে দাগগুলোর আলাদা করছে, সেই জিনিসটা এখানে দেখাইছে, এটা মার্জিন ডায়াগ্রাম। আর এই মার্জিন ডায়াগ্রামটা কিভাবে করছে এরা এদের মতো করে বলছে, আর আমরা ডাইরেক্ট কোড করেই দেখবো, সমস্যা নেই। এরপরে এই মাঝখানে যে দাগটা দিচ্ছে, এই দাগটা আসলে তাদের কি বোঝানো হচ্ছে? মাঝখানে যেই লাইনটা আছে হাইপার লাইন, ধরেন সেই হাইপার লাইনটা গেল, আর তাদের দুইজনের যে মাঝখানে ম্যাক্সিমাম অফ দা স্পেস খালি রাখবে সেটাকে বলা হয় কি? মার্জিন। এই মার্জিনের মধ্যে আমার যেগুলা ধরেন নিচে একটা ডাটা আছে, উপরে একটা ডেটা আছে, যেগুলা লাগতেছে সেগুলো আমার কি, এই এই ইয়ার আশপাশে যেগুলো আছে বা দূরে যেগুলো আছে সবগুলোই আমার কি এসভিএম এর ডেটা। আর এগুলো হচ্ছে আমাদের সাপোর্টেড ভ্যালু যেটাকে বলা হয়। এরপরে এখানে ওনারা আন্ডারস্ট্যান্ডিং দিয়ে এক্সাম্পল, একটা ডেটা সেট দিয়ে এক্সাম্পল দিল। আচ্ছা, ডেটা সেটটা বাদ দিয়ে আমরা আমাদের একটা ডেটা সেট দিব। এইখানে কিছু গ্রাফ গুলো দেখায় নেই, এইখানে এই যে আরেকটা গ্রাফ আছে, লিনিয়ার ডেটা সেট স্পেস, মানে এইখানে এই যে একটা ডেটা সেট, একটা গ্রাফ ভাগ করার জন্য আরেকটা গ্রাফ, কয়টা টাইপের গ্রাফ আপনি বাইর করতে পারবেন আর কি। এরপর আচ্ছা, এটার একটু ছোট করি তাহলে ক্লিয়ার দেখেন। দেখেন এইখানে আরেকটা ভাগে ভাগ করছে, ভাগটা দেখছেন? শুধু যে দাগ দিব তা নাকি, আমাদের এখানে সার্কেলও হতে পারে, সার্কেলও হতে পারে। এরপর আসেন আমাদের আরেকটা ডেটা, কিভাবে একটা 3D টাইপের আমাদের এখানে গ্রাফ করে করে বোঝানো হয়েছে। আর এইসব গ্রাফ গুলো আঁকা সহজ, এত কঠিন না, আমরা একটা করব দেখি। এরপরে এই যে আরেকটা 3D গ্রাফ, এখানে যতগুলো আছে সব। আর এইটা হচ্ছে আপনার যে লিনিয়ার যেটাকে বলা হয়, লিনিয়ারের মধ্যে এটা ম্যাক্সিমাম লিনিয়ার হিসেবে এটা ডিপেন্ড করে। আপনি একটা জিনিস দেখেন, আমার দাগটা কি সোজা আছে নাকি বাঁকা তেড়া আছে? বাঁকা তেড়া আছে, তার মানে আমার এখানে যে কাজটা হয়েছে আমার ডেটা সেটের উপরে, সেই ডেটা সেটের উপরে কি আমার ক্লাসিফায়ারটা, এটা হচ্ছে আপনার ক্লাসিফায়ারটা। আর উপরের গুলো হচ্ছে প্রুভনেস, এগুলো হচ্ছে প্রুভনেস, আর এটা হচ্ছে আমার ক্লাসিফায়ার। এই যে এইটা হচ্ছে আমার ক্লাসিফায়ার, ডেটাগুলোকে এরকম আলাদাভাবে আইডেন্টিফাই করে ভাগ করা, এগুলো হচ্ছে ক্লাসিফায়ার। এই ইমেজ যেগুলো দেখবেন এগুলো হচ্ছে ক্লাসিফায়ারের ইমেজ, যে কি কিভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। আচ্ছা, ছোট্ট ভাবে একটা আনসার দেন দুইজনেই। এই এসবিএম জিনিসটা কি বুঝতে পারছেন, এটার আসলে কাজ কি? আমরা পড়তে গেলে এটার গরু রচনা অভাব নেই, পড়তে গেলে গরু রচনা এটার অনেক আছে। হ্যালো, আমি হ্যাঁ। আনসার দিতে বলছি, চুপ করে থাকতে বলিনি। আচ্ছা, প্রথমত আমরা একটা ডেটা সেট অলরেডি কালেক্ট করছি, সেটা হচ্ছে আপনি ডেটা সেটটা একটু বড় করে দেই, দাঁড়া। এখন ডেটা সেটটা ক্লিয়ার দেখা যায়? দেখেন আমার এখানে বিভিন্ন প্রকারের বিভিন্ন কালারের ক্যাট আছে নাকি নাই? আছে। এইটা দেখেন, এখানে লাস্টে আসেন, এখানে আচ্ছা। 24,940টা আইটেম, 24,940টা, একটা বা দুইটা না, 24,000। এরপর আমাদের এখানে বিভিন্ন প্রকারের ক্যাটের ইমেজও আমাদের এখানে আছে। এইটা হচ্ছে আমরা যখন প্রুভনেস এরটা করব, যে প্রুভ করব, তখন আমাদের যাতে কাজে লাগে এই জন্য আমাদের এই ডেটা সেটটা। আর আপনাদেরকে আমরা এই নেক্সট ডেটা সেট কিভাবে কালেক্ট করবেন ওইটারও কিছু ইয়ে দেখা দিব। আর ক্লাসিফায়ারের জন্য আমরা যে ডেটা সেটটা নেওয়া হয়েছে আমাদের, সেটা হচ্ছে এইটা। আহ, এইখানে আমাদের প্রথমে বাইরিং, মার্জিন, ডোর, প্যারেন্টস, লগ, এরপর সেফটি এবং কা। আমাদের এখানে টোটাল পুরো ডেটা সেটের মধ্যে দুই টাইপের, পুরো ডেটা সেট যেটা আছে এটার মধ্যে আমরা দুই টাইপের ডেটা কারের ডিটেলস নেওয়া হয়েছে। কিন্তু এই দুই টাইপের ডেটাটাকে আমরা, ধরেন হতে পারে আপনি দুইটা গাড়ির কথা বলেন, ধরেন কি গাড়ি বলবো, বিএমডাব্লিউ এর কথা ধরেন, আচ্ছা, ফারারি।
ধরেন এই দুইটার মধ্যে কি এমন হতে পারে না যে দুইটার ইঞ্জিন শক্তি মানে একটা মডেলের এমন হয়ে গেছে যেটা দুইটারই ইঞ্জিন শক্তি সমান, দুইটারই ক্লাসিফিকেশন স্পিড সমান, দুইটারই কালার সেম, দুইটারই সাইজ সেম, দুইটার মধ্যে দুইটা করে সিট দেওয়া। এটা কি হতে পারে কি হতে পারে না? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। ভাই কথা বুঝতেছি কিন্তু কাহিনীটা বুঝতেছি না। থিওরিটিক্যাল হয়ে গেছে আচ্ছা তো বেশি মাথার উপর আমাদের দিয়ে যাচ্ছে। ধরেন দুইটা কোম্পানি আলাদা আলাদা, একটা ফারারি একটা বিএমডব্লিউ। এখন তাদের মধ্যে ধরেন এই একটা মডেল এমন পড়ে গেছে দুইটা কোম্পানিরই, যে মডেল গুলো ধরেন পুরো গাড়ির যে স্ট্রাকচারটা পুরোটাই সেম, ইঞ্জিন শক্তি, সিট, এরপরে গাড়ির স্পিড, গাড়িতে যেই ব্যবহার করা হয়েছে ইঞ্জিন, সবগুলাই ধরলাম আমি সেম, সবকিছু কি আমার সেম আছে। এখন আমার প্রজেক্টে কিভাবে এইখানে আমরা তো মানুষ, আমরা দেখতেছি এবং বুঝতেছি, আমরা এটার আলাদা করতেছি নাম দেখে, কিন্তু আমার প্রজেক্টে কিভাবে এটা আলাদা করবে যখন ও ও দেখতেছে দুইটা সেম? তখন ওই জিনিসটারে সে আলাদাভাবে কিভাবে আইডেন্টিফাই করবে যে কোনটা আমারটা কি গেল? আমার কোশ্চেনটা কি বুঝছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। মানে কোনটা কি দিয়ে এরা প্রজেক্ট কিভাবে ধরেন বুঝবে তারা শিখান কিভাবে ধরেন রাখবে? হতে পারে না, এখন আপনি ম্যাটারডো বল পেন কিনলেন, এখন ওই আরেকটা ধরেন কোম্পানি আইছে, ওই কোম্পানিরও ধরেন ওই ম্যাটারডোর মতো সেম কোম্পানি, এই যে চায়নারা যেটা করে সেম মডেল তৈরি করে। এখন দুইটাই তো সেম, কিন্তু একটা অরিজিনাল একটা ডুপ্লিকেট, হয় না? চাইনিজ মাল আছে না, অনেক কিছুই আছে, অনেক আছে, বিভিন্ন মোবাইল আছে। এখন অ্যাপেল পর্যন্ত কত ধরনের অ্যাপেল আছে। এখন ধরেন আপনি অ্যাপেলের কাছে গেলেন, অ্যাপেলের আপনি মোবাইল একটা নিলেন, এখন ওই মোবাইলটা যে আপনার অরিজিনাল না ডুপ্লিকেট এটা আপনার বুঝতে হবে না? তখন আমরা সাধারণ মানুষও কিন্তু এটা সবসময় বুঝি না, কারণ এটা এতটা ভালোভাবে এটারে মডিফাই করা হয় বা তৈরি করে, কিন্তু আমার কোডে কিভাবে তখন মানে আমার প্রজেক্টে কিভাবে তাদেরকে আইডেন্টিফাই করবে? এটা থিঙ্কিং না, সেটা বলতেছি একটু। বুঝতে পারছি। ধরেন আমরা যে ডেটা সেটটার কথা বলছি, ওই ডেটা সেটটার উপর ডিপেন্ড করে আমরা আজকে যে ইয়েটা করব, যে কোডটা করব, আসলে আমি কোড একটা করতে গিয়ে মানে পুরো ছাড়া বাড়া করে দিয়েছি। যেমন আমি যদি দেখাইতে যাই, এই যে এনাদার একটা আছে, দেখেন কোডটা করছি কিন্তু এটা রান হয় না, এই প্রজেক্টটা রান হয় নাই। এই যে এই তীর চিহ্ন হয়ে রয়েছে, তীর চিহ্নের মধ্যে আমার শেষ হয়ে যাব, এটা রান হয় না। এখন আমি আর অন্য একটা ওয়েতে করব, ঠিক আছে? আশা করি কোনো প্রবলেম হবে না। তো প্রথমে আমাদের কাজ কি, একটা প্রজেক্ট করতে গেলে, আচ্ছা আমাদের থিওরিটা আমরা বুঝছি, কোডে যাওয়ার আগে আবার জিজ্ঞেস করি, থিওরিটা আমরা এসবিএম মানে সাপোর্ট ভেক্টর মেশিন, এটার কারণ, এটার কাজ কি, কেন ব্যবহার করা হয়, কি কি ক্ষেত্রে এটা ভাই ব্যবহার কাজটা করা একটু হয়? বলি আমি মুখে দেখে হয় কিনা আমার। বলবো? বলেন। মানে বিভিন্ন টাইপের পিকচার আছে এবং কোন পিকচার দ্বারা কি বুঝাইছে সেটা ডিটেক্ট করা। যেমন কুকুর আর বিড়াল। আবার কুকুর বিড়ালের মধ্যে ধরেন কোন কোম্পানির বা কোনটা কোন জিনিস সেটা ইয়ে করা। এটাই তো ভাই। মানে এসবিএম সাপোর্ট ভেক্টর মেশিন প্রথমত কাজ করে দুইটা টাইপের, একটা হচ্ছে ক্লাসিফাই করে আর একটা হচ্ছে প্রুভ করে, ঠিক আছে? এখন আমরা জি। কখন বুঝবো আমরা এসবিএম ইউজ করব, ব্যবহার করব, যখন আমরা কোনো ডিটেক্ট নিয়ে কাজ করব। হতে পারে ফেস, হতে পারে কার, হতে পারে স্কাই, হতে পারে সে মানুষ, হতে পারে যে কোনো ধরনের প্রাণী। ডিটেক্ট, সো ডিটেক্ট করতে গেলে এরপরে আমরা যখন ক্লাসিফাই করতে যাব কোনো কিছুকে, তখন এরপরে আরেকটা হচ্ছে আপনার হাই প্যারামিটার, মানে যদি কোনো টেক্সটকে আপনি আলাদাভাবে আইডেন্টিফাই করেন, দুইটা ল্যাঙ্গুয়েজ আছে, আলাদা করবেন, তখন আমরা কি করব, এসভিএমটা ব্যবহার করব। দুইটা গেল, এরপরে এসভিএমটা মানে এসভিএম এর কাজটা কি, আপনি প্রুভনেসের প্রথমে এসে প্রুভনেসটা বলি। প্রুভনেসটা হচ্ছে আপনি একটা মেশিনে শিখাইলেন, আপনি ধরেন একটা ক্যামেরা আছে আপনার কাছে, আমি ধরেন আপনি চাইতেছেন আপনার ক্যামেরাটা আপনার বাড়ির সামনে থাকবে, আর সামনে দিয়া বাড়ির সামনে যা আছে এগুলাকে আলাদা আলাদা ভাবে ডিটেক্ট করবে। এখন আপনার বাড়ির সামনে মানুষ যাবে, গরু যাবে, কুকুর যাবে, এরপর আপনার বিড়ালও যেতে পারে, গাড়ি যেতে পারে, বিভিন্ন জিনিস যাওয়া আসা করতে পারে, তাই তো? এখন আপনার ক্যামেরার মধ্যে আপনি যদি ধরেন আপনি একটা সেট, একটা কোডিং সেট করে রাখছেন যে কুকুর এবং বিড়াল, মানুষ, এগুলা যে আলাদা যাবে, এগুলার আলাদা আলাদা ভাবে ডিটেক্ট করার জন্য, তখন আপনার ক্যামেরা কি করবে, ওর সামনে দিয়ে একটা মানুষ যাচ্ছে, তখন ওই মানুষটাকে একটা রেক্টাঙ্গেলে গিয়ে দিবে। যেমন আহ
এই যে ধরেন এটা, এই চিত্রটা দেখতেছেন, যেগুলা হ্যাঁ ভাই মানুষ দেখতেছি। এগুলা হিউম্যান ডিটেক্ট করছে, তার মানে ওই মানুষগুলারে যে দেখছেন একটা প্রেমের মধ্যে তাদেরকে কি আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করতেছে, করতেছে আলাদা আলাদা ভাবে। এই যে হ্যাঁ ভাই, প্রত্যেকের জন্য কিন্তু করতেছি। আলাদা আলাদা ঘর করে করে আলাদা আলাদা ভাবে তাদেরকে আইডেন্টিফাই করতেছে। এরপরে যদি আপনি ধরেন আপনি সেম জিনিসটা কারের মাধ্যমে করেন, গাড়ি এবং ম্যান সবকিছুর একসাথে করেন, দেখেন এখানে কি কি কার আছে, কোনগুলা কার, দেখেন এই শেপটা আসছে, শেপের উপরে লেখা আছে কি এটা কার, তার মানে এটা কার। এরপর আপনার এইখানে একটা আসছে কি, এই যে এটা যে হিউম্যান, এইখানে উপরে লিখে দেয় পার্সন, মানে হিউম্যান, এটা মানুষ। এরপর আপনার এই যে বড় করে বাস যেটাকে আছে এটাকে বলছে এটা ট্রাক। আচ্ছা, এটা হয়তো ওনাদের দেশের হিসেবে এটারে ইয়া করছে, আলাদা আলাদা ভাবে এগুলার আইডেন্টিফাই করছে। যেমন আপনি যদি আবার এই যে কারেরটা দেখেন, এইখানে কারগুলোকে আলাদা আলাদা ভাবে ডিটেক্ট করছে প্রত্যেক কারে। এখন আমরা চাইলে এখানে বলে দিতে পারি যে আপনি এই যে এইটাতে দেখেন, এইখানে কি কি ডিটেক্ট, কোনগুলা কার, কোনটা ট্রাক, এরপরে এটা বাইসাইকেল, মোটর সাইকেল, এটা আবার মোটর সাইকেলের উপরে পার্সন আলাদা ভাবে ডিটেক্ট করছে। এই জিনিসগুলো আসলে হচ্ছে সিকিউরিটি হ্যাঁ ভাই। ক্ষেত্রে, ধরেন আপনার সিকিউরিটি ক্ষেত্রে এগুলো ম্যাক্সিমাম অফ দা টাইম ব্যবহার করা হয়। যেমন সিকিউরিটি এরিয়া যেগুলাকে বলা হয়, যেগুলার ধরেন বিএপি কোনো এরিয়াতে, তখন দেখবেন এই ক্যামেরাগুলা বিভিন্ন কান্ট্রির ক্যামেরাগুলো কিন্তু এইভাবে আলাদা আলাদা ভাবে কাজ করানো। এগুলো কি মানুষগুলোকে আলাদা আলাদা ভাবে ডিটেক্ট করে। আপনার ক্যামেরা ভালো এবং আপনি যদি কোডিং আরো ভালোভাবে ইয়ে করেন, তাহলে একটা জিনিস দেখেন, দূরে ক্যামেরা লেগে আছে কিন্তু বাইরে যে মানুষগুলো হাঁটতেছে, মানুষগুলো চলতেছে, মানুষের ওজন কত, লম্বা কত, সাইজ কত, স্পষ্ট ভাবে তাদের কি দূর থেকে কি করতেছে, আইডেন্টিফাই করতেছে, প্রপারলি করতেছে। দেখেন আলাদা আলাদা ভাবে করতেছে, করতেছে কিনা, কিনা এটা কি ওনারা কি মাপতেছে নাকি দূর থেকে এটা করতে পারতেছে, দূর থেকেই করতে পারতেছে। করতে এবং পারতেছি। এরকম আরো অনেক জিনিস আছে, যেমন আমি যে ক্যাটের কথা বলছি, ধরেন এখানে যাই, ক্যাট ডগ ডিটেকশন, কারণ এই যে ইমেজে যাই, ইমেজটা দেখেন, এই যে ডগ, ক্যাট, এরপর পাশে আবার যেটা আলাদাভাবে ইয়ে আছে, হাঁসাইটা আছে, ওরও আলাদাভাবে ডিটেক্ট করে দিছে, করা হয়েছে কি না হয় নাই। এরকম এখন আপনার কাছে যত বড় ডেটা সেট হবে, এই যে এখানে কি পেটের আলাদাভাবে ডিটেক্ট করছে, ডগ এবং ক্যাট এগুলার আলাদাভাবে ডিটেক্ট করতেছে। ডিটেক্টটা কিভাবে করতেছে, একটা শেপে এসে সে তাকে আলাদাভাবে ডিটেক্ট করতেছে। এগুলো কিন্তু আপনার যখন ক্যামেরা অন থাকে, ক্যামেরা অন থেকে আপনার এই প্রোগ্রেসগুলা দিতে হয়। ক্লিয়ার? যেমন আপনার গেটের সামনে যেটা বলছি, এই যে গেটের সামনে থাকতেই পারে বিড়াল টিড়াল, কিন্তু আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ডিটেক্ট করতেছে, করতেছে না। এরপর আপনার ক্যাটের পজিশন যেরকমই হোক, যাতে এটা প্রপারলি আইডেন্টিফাই করতে পারে, দেখা যায়। যখন আমরা এই জিনিসগুলোর এরকম আলাদা আলাদা ভাবে ডিটেক্ট করতে যাই, তাদেরকে আলাদা ভাবে ক্লাসিফাই করতে যাই, তখন দেখা যায় আমাদেরকে এই এসভিএমটা লাগে। এরপর আপনি যখন কোনো ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করেন, এটা হচ্ছে ইমেজ প্রসেসিং। আপনি ইমেজের জায়গায় ভিডিও ব্যবহার করতে পারেন, আপনার ইচ্ছা। টেক্সট ব্যবহার করতে পারেন, কার ইচ্ছা, আপনার ইচ্ছা। এটা গেল। আরেকটা হচ্ছে অ্যানালাইসিস করা, আরেকটা কি, অ্যানালাইসিস করা। অ্যানালাইসিসটা কি, আপনার কাছে যে ডেটা সেটটাকে আছে, ডেটা সেটটাকে আপনি নিছেন, ডেটা সেটটাকে আপনি ট্রেন করছেন, প্রেডিক্ট করছেন, ফিড করছেন, দেন এর থেকে একটা একুরেসি আনছেন, ওইটাকে একটা গ্রাফের মধ্যে শো করে দিচ্ছেন। এটা হচ্ছে অ্যানালাইসিস। এটা কি, অ্যানালাইসিস। আর আপনার অ্যানালাইসিস এর মধ্যে যদি আপনার কোনো ইয়া মানে ইমেজ টাইপের ডেটা থাকে, এটা আমি প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে সিএসভি ফাইলের। যদি আপনার কাছে ধরেন ইমেজ ফাইল আছে একটা আছে, এখন ইমেজ ফাইলটা নিয়ে আপনি কাজটা করতে চাইতেছেন, তখন আপনি কি করবেন, সেম ওয়েতে কাজটা করবেন। তখন আপনি ইমেজের জায়গায় নিলে আপনাকে কিছুক্ষণ পর পর ইমেজটাকে শো করে দেখাতে হবে যে আমি এই এই ইমেজে এটা নেওয়া হয়েছে, ওই ইমেজে এটা নেওয়া হয়েছে, এটা এইভাবে, মানে ওদেরকে আলাদাভাবে শেখানোর জন্য আমরা আলাদা আলাদা ভাবে কি এটারে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা এখন হ্যাঁ বলেন, হ্যাঁ। এখন এই এসভিএম অ্যালগোরিদমটা এর মধ্যে কোনো ধরনের প্রবলেম আছে যে, মানে আমি বাংলায় বলছি পুরোটাই, মানে আশা করি যাতে কোনো প্রবলেমের ইয়ে না হয়। এরপরেও যদি কোনো ভাই প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই এটা বুঝছি। জি, বুঝি নাই ভাই কি বলছেন। এখন পর্যন্ত যেগুলো মেশিন লার্নিং পড়ছি তার মধ্যে এটা সবচেয়ে সহজ ভাবে বুঝেছি। বাকি যে এইটা সহজভাবে বুঝেছি।
মানে বাকি সবগুলোতে মানে নিজে বুঝে দিচ্ছি ভাই এটা। আচ্ছা, তাহলে সামনে থেকে বসে বসে এইভাবে বুঝার চেষ্টা করবো। যেইভাবে আচ্ছা, বুঝবেন ওইভাবে বলবেন। আপনি যদি ওইগুলা বুঝতে অসুবিধা হয় তাহলে বলেন নাই কেন? বললে আমি আরেকভাবে বোঝানোর চেষ্টা করতাম। আমি আমি ভাবছিলাম সবসময় যে বলি, ওগুলো কঠিন, একবার এজন্য মানে আর বলিনি। একটা বুঝানি যদি আপনার বুঝতে ক্লিয়ার হইতে একটু সময় লাগে, বুঝতে প্রবলেম হয়, আপনি আমারে বলবেন, আমি পরে প্রয়োজন ওইটারে অন্যভাবে আলাদাভাবে আপনারা বুঝিয়ে দেবো। কারণ যে আমি যদি আপনারা বুঝাইতে পারি, আপনারা আমি আলাদা ভাবেও বুঝাইতে পারবো, একই ভাবেও বুঝাইতে পারবো। সমস্যা নাই, আমি যদি এটা করতে পারি। আমি না পারলে আমার প্রবলেম হবে। এখন আমি তো বলতেছি, আপনি যেভাবে বুঝতেছেন আপনি বলেন, আমি আপনার আলাদাভাবে বুঝাবো, তাহলে তো সমস্যা নাই। না ভাই, মানে আমি মনে করছিলাম ভাই ওগুলো কঠিন বেশি, এজন্য আর ধরেন বলিনি। আমরা প্রথমে লাইব্রেরি গুলো তো ইউজ করতে হবে, তাই না? তো লাইব্রেরির মধ্যে আমরা আইএমপিওআরডি ইনপুট নিব, পান্ডাস, পান্ডাস এস পিডি, পান্ডাস এস পিডি। আচ্ছা, এগুলোর কি আলাদা আলাদা লাইনে লিখবো? হ্যাঁ, আলাদা আলাদা লাইনে লিখবো, তাহলে প্রত্যেক লাইনে ভুলগুলো দেখে নিতে পারবো। পান্ডাস নিলাম, এরপর আমরা কি নিব? নামপাই। আচ্ছা, আপনারা বাসায় একটা সত্যি কথা বলেন, কোডগুলা করেন তো? কারণ আপনি যদি কোডগুলা না করেন তাহলে সত্যি বলতেছি কোনো কিছু আপনার লাভ হবে না, কোনো কিছু শিখতেই পারবেন না। দরকার হলে সেম কোডগুলো আপনি দেখে দেখে করেন, সমস্যা নাই। পাইলট এসপিএলটি তিনটা শো করলাম। এই কি হইলো? হঠাৎ করে কি হলো এটা? আমরা আছি ভাই, সমস্যা আমাদের দিক দিয়ে সমস্যা নেই। না, হঠাৎ করে যে আমার বের করে দিছে। আচ্ছা, আরে আমার পুরো ইয়েটাই চলে গেছে। ল্যাপটপেরও দোষ দিয়ে লাভ নাই, ল্যাপটপে যেভাবে ব্যবহার করতেছি আমি, আরে সব চলে গেছে নাকি? সব চলে গেছে, দেন আবার শুরু করেন। এলআইভি লাইব্রেরি নিয়ে কাজ করবো। প্রথমে আইএম পিওআরটি পিএনবি এস পান্ডাস এস পিডি আইএম পিওআরটি এমইউএন পিএ নাম পাই এজ এনপি। এই কোনো জায়গায় ভুল হইলে বললেন। এরপর আরেকটা আইএম পিওআরটি ইনপুট নিব, আরেকটা ইনপুট নিব। এমএটি এমএটি পিএলওটি এলআই ম্যাটিপুলেট ডট পি ওয়াই পিএলওটি, তারপরে এস পিএলটি। এরপরে এরপর আমরা নিব প্রম। প্রমের মধ্যে আমরা নিব এখানে কি এসকে। একটা জিনিস দেখতেছেন, আমি কিন্তু এসকে লার্ন এর মধ্যেই আছি, এসকে লার্ন এর বাইরে এখনো কিছু ইউজ করি নাই। আমরা যখন টেমপ্লেট নিয়ে শিখবো তখন আমরা এই এসকে লাইনের জায়গায় আলাদা আলাদা জিনিসগুলো তখন ব্যবহার করা শুরু করবো। আমরা এবার মডেল মডেল সিলেকশনের কাজ করবো। কিউআরটি ইম্পোর্ট টিআরএআর ট্রেইন টি টেস্ট SPLIT স্প্লিট, টেস্ট স্প্লিট। এরপর আবার আবার ফ্রম এসকে লার্ন এর মধ্যে এবার আমরা নিব, আমরা কি করবো এখানে প্রসেসিং এর কাজটা করবো। প্রি প্রসেসিং করবো। তো এরপর প্রি প্রসেসিং এর মধ্যে ইম্পোর্টের মধ্যে আমরা কিভাবে প্রি প্রসেসিংটা করবো সেটা বলে দেই। STAND ঠিক আছে, ডি এ আর স্টার্ন স্টেম SCA স্কেলার। দেন আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ওয়ান হট ওয়ান হট ইনকোডার। ওয়ান হট ইনকোডার, এই ওয়ান হট ইনকোডার এবং স্ট্যান্ড স্ক্যান, এই দুইটা ইউজ করব। এই দুইটা ইউজ করব, এর সাথে আমরা আবার ধরেন ফ্রম এসকে লার্ন এর মধ্যে এরপরে আমরা কম্পোজটা ইউজ করব। কম্পোজ ইউজ করে আমরা ধরেন কম্পোজের মধ্যে ইনপুট করলাম, এবং আমরা কম্পোজের মধ্যে কি করতে চাইতেছি সেটা আমরা বলে COL এম এন কলাম টি আর
ANSFORMER, ফর্মার ট্রান্সফর্মেরটা ইউজ করবো। দাঁড়ান, সি কলাম বানানো তো ভুল করে রাখছি, বলেন নাকি সিও কই দিছি, ও তো দেই নেই। আচ্ছা, এইটা আমার ঠিক আছে, এই যে লিখে দিছি। ভাই কোন লাইব্রেরি কোন সময় ইউজ করবো সেটা বুঝবো কিভাবে? হ্যাঁ, বুঝিনি, সরি। কোন লাইব্রেরি কোন সময় ইউজ করবো আচ্ছা, সেটা এইটা কিভাবে আমি বুঝবো? কেন ব্যবহার করতেছি এইটা আমি একটু পরে বলে দিতেছি, দাঁড়া। প্রথমত একটা জিনিস দেখেন, আমাদের পান্ডাস ভাই এর লাগবে, পাশে নামপাই লাগবে, তাই তো? কমেন্ট করে লিখে দিন যে কেন ব্যবহার করতেছেন এই ধরনের কাজের জন্য, তাহলে ভালো হইতো। আচ্ছা, আমি শুনি, আমার কথাটা শুনি। ধরেন আমরা প্রথমে পান্ডাস এবং নামপাই, এই মাল্টিপলির ড্যাপ, এই তিনটা তো আমাদের লাগবে, জানেন আমাদের গ্রাফের জন্য এটা লাগবে। আমরা যে এইটারে নিতেছি এটারে একটা অ্যারে সাইজে নিবে, এর জন্য এটা লাগবে। সাথে পান্ডাসটাও এই জন্য লাগবে, ঠিক আছে? আমরা কোনো কিছুর যে আউটপুট ভাবে ডিসপ্লে করে শো করব, এই জন্য আমার কি পান্ডাসটা লাগবে। এরপর আমি মডেলটাকে ট্রেন করব না, আমার করব কি করব না, মডেলটাকে ট্রেন করবো, এই কারণে ট্রেনিং এই লাইনটা নিতেছি। এরপরে আমরা আরেকটা কাজ করতে চাইতেছি এখন নতুন করে, সেটাকে নতুন করে যেটা নিয়ে করতে চাই, সেটা আমরা প্রি প্রসেসিং করবো। এতদিন আমরা প্রসেসিং করছি, এতদিন আমরা কি করছি, প্রসেসিং করছি। এখন আমরা প্রি প্রসেসিং করবো। তো প্রি প্রসেসিংটা করার জন্য আমি দুইটাই স্ট্যান্ডার্ড বাইসা নিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে স্ট্যান্ড, আর একটা হচ্ছে ওয়ান হট ইনকোডার। দুইটা দুইটা আমি কি দুইটা আলাদাভাবে বাইসা নিয়েছি। এই এরপর আমি এখানে আজকে বলতেছি যে আমি যেই ডেটা সেট গুলোকে নিতেছি, সেগুলোর মধ্যে আমি কলাম গুলোকে ট্রান্সফরমেশন ইউজ করব। এগুলো আমি কোডের সাথে সাথে আপনারা পরে আবার দেখাই দিব যে কোনটা কেন ব্যবহার করতেছি। আমি এটা ব্যবহার করি। এরপর আমি আরেকটা কাজ করবো, যে পিপ লাইনের কাজটা আমার করতে হবে, মানে লাইন বাই লাইন কাজটা করতে হবে। তো লাইন বাই লাইন কাজটা করতে হলে আমাকে কি করতে হবে, পিপ লাইন নিতে হবে। তো পিপ লাইন, দাঁড়ান, পিপ লাইন তো নিয়ে আনে ফ্রম sklearn ডট পি আই পিপ এল আই LINE, পিপ লাইন IMPORT, ইম্পোর্ট পিপ PORT, ইনপুট দিয়ে দেন আমরা নিয়ে নেব PIPLIN, দেন আমরা নিয়ে নিলাম পিপলাইন। আমরা পিপলাইন মানে লাইন বাই লাইন কাজগুলো করবো আজকে। এরপর আমরা আরেকটা নিলাম ফ্রম, ফ্রমের মধ্যে এসকে লার্ন ডট, এতদিন আমরা যে মডেলটা নিতাম, যে যে বা ধরেন এসবি, লজিস্টিক রিগ্রেশন, এরপরে লিনিয়ার রিগ্রেশন, এগুলোর আগে আমরা এসকে লার্নের পরে কি লিখতাম, মডেল। এখন আমরা আজকে লিখতেছি এসবিএম। ইনপুট করতেছি কাকে, এসবিসি। ইনপুট করলাম কাকে, নিলাম এসবিএম, আর ইনপুট করলাম এসবিসি। এসবিসি, এই দাঁড়ান, কি ভুল করছি, এসবিএম ছোট হাতে দেবো, বড় হাতে দিয়ে দিছি না। হ্যাঁ, আমরা এসবিএম টা কাজ করে কার আন্ডারে, এসবিসি এর আন্ডারে। এসবিসি, এই যে যদি আপনি গুগলে যান, এসবিসি মানে আমরা যে ক্লাসিফায়ারের কাজটা করব, সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার মানে ডকুমেন্ট নিয়ে আমরা যে কাজগুলো করব, এর জন্য ব্যবহার করা হয় এসবিসি, ঠিক আছে? সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার, এসবিসি মানে কি, সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার। আবার ভুল করেন না, সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার। আমরা কি বলছি, এসবিএম এর মধ্যে দুইটা পার্ট বলছি, মনে আছে তো? একটা হচ্ছে আপনার প্রমাণ করা, আর একটা হচ্ছে আপনার কি অ্যানালাইসিস করা। তো অ্যানালাইসিস করতেছি, তার মানে কি ক্লাসিফায়ার করতেছি, এই কারণে আমরা এসবিসি ব্যবহার করতেছি। এরপর আমরা এসকে, আরে ফ্রম দিলাম না, ফ্রম এসকে, ফ্রম এসকে লার্ন ডট ম্যাট্রিক্সের মধ্যে আমরা ইম্পোর্ট করতেছি। আমাদের কি কি লাগবে, ক্লাসিফায়ার, ক্লাসিফিকেশন রিপোর্ট এবং কনফিউশন ম্যাট্রিক্স, এই দুইটাই তো। CLAS, CLASSIF, ক্লাসিফিকেশন রিপোর্ট, আর QRT ক্লাসিফিকেশন রিপোর্ট নিব, এবং CONFUSION কনফিউশন MATRIX, এবং কনফিউশন ম্যাট্রিক্স নিব, এই দুইটারে আমরা নিব। এরপরে আমি SNS টাকে নিয়ে নেব, IMPORT ইম্পোর্ট নিব। ইম্পোর্টের মধ্যে SEABORN, শ্রাবণ, SMS। আমার ইম্পোর্টের কাজ আমি এখানে ধরেন পরিসমাপ্তি দিলাম। এরপর আমি কি করব, ডেটা সেটটাকে লোড, ডেটা সেটটাকে আমি কি করব, এখানে লোড দিব। তো লোড দেওয়ার আগে চলেন আমার ডেটা সেট যেটা আমি নিছি,
পার্টটাকে কপি করলাম, নিয়ে নিলাম। এরপরে ধরেন আমি ফাইল পাথ ফাইল পাথ নিলাম, এটাকে আমি রিড করব। রিড করার জন্য আর, এরপরে আর এর মধ্যে আমি এটাকে ছেড়ে দিলাম। আরে ধরেন ডাইরেক্ট এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর আমাদের কি কাজ এটা তো জানি, আমাদের রেগুলারে কি ঠিক করে নিতে হবে। আপনারা কি দেখতেছেন? দুজন কি দেখতেছেন? হ্যাঁ ভাই, দেখতেছি। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু সাথে সাথে কোডগুলো করতেও পারেন। দেখা যায় যে সাথে সাথে কোড করলে আপনি ইরর খাবেন, দেন ইরর খাইলে আমারে ধরবেন, দেন আমি এটা ধরেন আমি এই পার্টটারে লোড করলাম, এখন আমি ডিএফ নামে আরেকটা ওয়ার্ড নিলাম যার মধ্যে আমি এই পার্টটাকে রেখে দেবো। পিডি ডট আর রিড করবা সিএসভি ফাইলকে, আর কোন ফাইলকে রিড করবা তুমি, ওরে আমি বলে দিতেছি তুমি এই ফাইলটাকে রিড করবা। মানে আমি যে পার্টটা দিছি এই পার্টটারে সে কি করবো, রিড করবো, দেখ করো। হ্যাঁ, রিড করছে। এখন আসেন আমরা ডিসপ্লে করে দেখি। DS আমরা এখন কি করব, ডিসপ্লে করব। তো ডিসপ্লে করার জন্য আমরা কি করি, প্রিন্ট df ডট হেড। ঠিক আছে তো, হেড আমি ডিসপ্লে করলাম। ডিসপ্লের মধ্যে এবার দেখেন আমার এখানে প্রথমে আমার একটা ইয়া দিছে, পরে আরেকটা দিছে, পরে টু টু দিল, সিম্পল মিডিয়াম দিল, লো এবং হাই দিল, লো এবং কি দিল, আর এখানে একটাই শো করছে আমার, তার মানে পুরো ডেটা সেটটা একবার চেক করে দেখাটা উচিত। চলেন আমি এখানে আবার একটু এক্সপ্লোর করি, ঠিক আছে। এক্সপ্লো ও আর ই এক্সপ্লোর, চলেন আমরা একটু এক্সপ্লোর করি। তো এক্সপ্লোর মানে প্রিন্ট করব df ডট info ইনফো। আমরা ইনফোটাকে এক্সপ্লোর করব। তো ইনফোটাকে আগে একবার করে দেখি, ইনফোটাকে এবার এক্সপ্লেন করে দেখেন। আমার এখানে কি কালারের মধ্যে কি কি কালার আছে সেটা বলা হয়েছে, কার, সেফটি, ডোর, ইয়া যেগুলো দেওয়া আছে, আমার কলাম নেম, নাল ভ্যালু আছে কিনা সেটা বলা হয়েছে, আমার এখানে টোটাল ইয়া বলা হয়েছে, স্ট্রিংটা দেওয়া আছে। ওকে, অবজেক্ট আছে 7টা। ওকে, 7টা অবজেক্ট আমাদেরকে দেখাইছে। চলেন আমাদের এখানে আরেকটা জিনিস আমরা দেখে নেই, ডিএফ ডট DESCRIBE ডিসক্রাইবটা দেখে নেই। সো ডিসক্রাইবটা যদি আমরা দেখতে যাই, ডিসক্রাইবটা আমাদের কি আছে এখন বলেন। এই যে দেখেন নতুন একটা জিনিস দেখালাম, ডিসক্রাইব। এটা কিসের জন্য ব্যবহার করতেছি, আমরা যখন এক্সপ্লোর করতে যাই, মানে আমার ডেটা সেটটাকে আমরা যখন ভালোভাবে দেখতে যাই, তখন আমাদের এটা কি এইভাবে ইয়া করে। আমার এখানে কয়টা টাইপ আছে, স্মল, লো, দুইটা টাইপ দিয়েছে, আর এটা 4, এটা 1012। তাহলে তো ডেটা সেট ভালোই বড় আছে। আমরা এটা নিলাম। এরপরে আসেন আমাদের এই ডেটা সেটের মধ্যে নাল ভ্যালুর সংখ্যা কেমন আছে, আমরা এটা কি চেক দেওয়া দরকার কি দরকার না। হ্যাঁ ভাই, দরকার। এরপরে df ডট ইজ অ্যানিও ডাবল এল ইজ নাল দিলাম, আর এই নাল ভ্যালু গুলোকে আমরা সাম করে দেখাও, মানে একসাথে দেখাও। ভুল করছি কি, ইজ নালের দিছি ইন নাল, দূর। হ্যাঁ ভাই, বলেছি। আমার নাল ভ্যালু আমার কি নাই। সো নাল ভ্যালু যেহেতু আমার এখানে নাই, চলেন আমরা ফিউচারের টার্গেট ভ্যালু গুলা সেট করি। আমরা কি ভ্যালু সেট করব, টার্গেট, TAR টার্গেট। চলেন আমরা এবার টার্গেট ভ্যালু গুলাকে সেট করে নিই, যে কোন ভ্যালুটারে নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। আমারও ডেটা সেটটা কিসের, কারের, তাই না? তাহলে আমরা কারে অবজেক্ট টার্গেট করব, কারকে নাকি কারের অন্যান্য জিনিসগুলাকে, যে কারের দাম, কালার, ইঞ্জিন শক্তি, এগুলোকে দেখবো, নাকি আমি কারের মডেলটা দেখবো। কারের শক্তি, দাম, এগুলো। কারের শক্তি তো আমার দরকার নাই। আমার দরকার কি, তাদেরকে ধরেন দুইটা কোম্পানি সেম বানাইছে, এখন আমার কি কি করার আছে, আমার তো তাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কি, চিনতে হবে না। তো চিনতে হলে কি আমি কারের ইঞ্জিন দেখে চিনবো নাকি কারের নামটা দেখে চিনবো। কারের নাম ঠিক দেখে। তো কারের নাম দেখে চিনলে আমরা কি দিব, কার ইউজ করব। তা আপনি কথা বলেন, আরেকজন কি ঘুমায় নাকি। এ এক্স এক্সিস এক্সিস দিয়ে দিলাম না, 1। আমি দেখে এরপর আছি। আমাদের ওয়াই ভ্যালু নিলাম, ওয়াই ভ্যালুর মধ্যে ডিএফ দিয়ে দিলাম। আরে ডিএফ এর মধ্যে ডাইরেক্ট আজকে শর্ট ইউজ করি এটা, ডিএফ এর মধ্যে আমি কার দিয়ে দিলাম, একটু শর্ট দিলাম। আমার ফিউচার ভ্যালু দুইটারে আমি কি টার্গেট ভাবে সেট করছি, করছি।
চলেন এবার আমি যে প্রি প্রসেসিং করবো বলছি আমাদের ওই যে ওয়ান হট ইনকোডার মনে আছে তো? এই যে আমরা যে প্রসেসিং করবো আমাদের ডেটা সেটটাকে নিচ্ছি, এখন ডেটা সেটটারে আমরা চেকও করলাম, প্রসেসিং করলাম, ডেটা সেটটাকে এক্সপ্লোর করলাম, এবার কি এটার প্রি প্রসেসিং করতে হবে কি হবে না? প্রি প্রসেসিং অবশ্যই আমাদের কি এবার করতে হবে। সো এবার যদি আমরা প্রি প্রসেসিং করি, CATEGORICAL ক্যাটাগরিক্যাল, FUATURES ফিউচার, ক্যাটাগরিক্যাল ফিউচার, তাদের মধ্যে ক্যাটাগরিক্যাল ফিউচারের মধ্যে আমার এখানে দেখেন এই যে, আরে আচ্ছা আমরা এটা টাইপিং করি, টাইপিং যদি মিস্টেক হয় তাহলে একটু বলে দিন, ঠিক আছে? আমাদের প্রথমে BUYING বাইং, এরপর আমার আরেকটা হইছে, এরপর MAING মেইন, এরপর আমার কমা দিয়া, এরপরে DOORS ডোরস, এরপরে আমার এখানে আরেকটা আছে PERSONS পার্সন, মানে কতজন পার্সন ইউজ করতে পারবে একসাথে। এরপরে আমার এখানে আছে LUGBOOT লক বোর্ড, মানে লক এরিয়াটা। এরপরে আছে আমার সেফটি, SAFETUI, আরে মনে হয় ইংরেজি ভুলে যাই, অল্প বয়সে সে বুড়ো হয়ে যেতেছি। আচ্ছা, ধরেন আমি আমার কি করলাম, আমার যে ইয়েটা আছে, ইন্ডেক্সটা আছে, ইন্ডেক্সটারে আমি কি করলাম, নিয়ে নিলাম, আগে দিয়ে দিলাম যে আমার ইন্ডেক্স আছে এইটা। এরপর আমি করতেছি কি, ONEHOTENCODER ওয়ান হট ইনকোডার ব্যবহার করছি। সিও, আর ওয়ান হট ইনকোডারের মধ্যে আমরা আরেকটা ইউজ করছি কলাম ট্রান্সফরমেশন। এইবার আমাদের এই যেটা নিছি এটার মধ্যে আমাদের কি করব, আমরা কলাম ট্রান্সফরমেশন করব। দেখেন এর আগে আমরা এখানে এই লাইনের মধ্যে লিখছি, আজকে লাইনটার একটু ভাঙলাম, লাইনটারে কি করলাম, এই দাঁড়ান, এইখানে চলে আসবে কেন? আহ, আচ্ছা এখানে আছে যেহেতু, চলো আমরা ট্যাব একটা দিয়ে একটু ভাগ করে নিলাম। এরপরে আমরা এর ভিতরে আরেকটা জিনিস নিব, সেটা কি TRANSFORMERS ট্রান্সফরমার। ট্রান্সফরমার যদি আমরা নেই, ট্রান্সফরমার ইকুয়াল টু দেন থার্ড গেট। থার্ড ব্রেকেট দেওয়া মানে কি? ভাই উপরের লাইনটা আবার একটু রিপিট করেন ভাই। আমরা ওয়ান যে ওয়ান হট ইনকোডার নিছি, সেই ওয়ান হট ইনকোডারের মধ্যে আমরা আমাদের কলাম ট্রান্সফরমেশন, মানে আমাদের যে উপরে কলাম নেমটা আছে ওই নেমটাকে ট্রান্সফরমেশন করতেছি। এই জন্য এইখানে আমরা প্রি প্রসেসিং এর কাজটা করতেছি আর কি। এই জন্য আমরা আমাদের উপরে যে হেডারটা আছে পুরো হেডারটা আমরা এখানে নিয়ে নিছি, শুধুমাত্র যেটাকে আমরা টার্গেট করছি ওই ভ্যালুটা বাদে। দেখেন এইখানে কিন্তু আমাদের এই যে যতগুলো আছে সবগুলো আছে শুধুমাত্র কার বাদে, কারণ কারে তো আমরা টার্গেটই করছি। আমার এগুলার প্রয়োজন না, আমার মেন টার্গেট কি কার। এখন আমরা কার এখানে ধরেন এই লাইনের পর আমরা এখানে একটু ভাগ করে নিচে আসি, নিচে এসে আমরা ফার্স্ট ব্রেকেট দিলাম, এখানে একটু অন্যভাবে লিখতেছি আর কি, সবসময় তো এক লাইনে লিখি, এখন আজকে একটু ভাঙ্গে ভাঙ্গে লিখতেছি। এখন ভাঙ্গে লেখাতে অনেকে কনফিউশনে পড়ে, এখন যাতে কনফিউশনে না আসে এই জন্য আবার বলে দিব একটু পরে, দাঁড়ান। এখানে আমরা কি নিয়ে টার্গেট ভ্যালু কি, আমার টার্গেট ভ্যালু হচ্ছে কার, কারকে আমি টার্গেট করতেছি। কারকে যে টার্গেট করতেছি আমি কোন ইন্ডেক্স থেকে করতেছি, ওয়ান হট ইনকোডার। কারণ এই যে ওয়ান হট ইনকোডারের মধ্যে তো আমি আমার এই কলামটারে ইয়া করে দিছি। তাই আমি ওয়ান হট ইনকোডারের মধ্যে আমি এর মধ্যে তো আমি যে নিছি এর মধ্যে আমি কি কি রাখবো, আমার এখানে আমার যে আউটপুট প্রেডিকশন সেটা কি আমি উপরে যেই বায়ার মেইন ডোর পার্সন এরপর সেফটি এগুলোর দিকে তাকাবো, নাকি আমার এই গাড়ির যে ইয়েটা ওইটার দিকে তাকাবো? এইটা তো ভুল লিখছি, গাড়ির যে মডেল ওইটার দিকে আমরা তাকাবো, কোনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট? অবশ্যই আমাদের গাড়ির মডেলটা ইম্পর্টেন্ট, এই জন্য আমরা এখানে এটার পলস দিয়ে দিব, SPARRS স্পেরাস OUT স্পেরাস, আউটপুটটা ফলস, FALSE এটা ফলসে যাবে। এবং আমাদের আরেকটা জিনিস, আমরা এখানে সাথে এই তাদের কাকে পলস করতেছি, পলস করতেছি কাকে, আমরা এই ভ্যালুটাকে, তাই তো? এই ভ্যালুটাকেই তো আমরা ফলস করতেছি। এরপরে এই ভ্যালুটাকে যখন আমরা ফলস করতেছি তখন আমার এই যে, এইখানে
যেহেতু এই ভ্যালুটাকে আমরা ফলস করতেছি, তাহলে আমাদের আরেকটা জিনিস করতে হবে। আমরা যেই ডেটা সেটটারে নিয়ে কাজ করতেছি সেই ডেটা সেটটার মধ্যে একটা অবজেক্ট নিচ্ছি, সেই অবজেক্টটাকে আমরা একটা প্রি প্রসেসিং করতেছি। প্রি প্রসেসিং যেটা করতেছি সেটাকে আমরা পাসিং করে দিব। কি করে দিব? পাসিং করে দিব। তো পাসিং এর জন্য আর ই MAIN রিমাইন্ডার দিয়ে দেয়। রিমাইন্ডার দিব কি, ধরেন PASSTHTHROUGH, বুঝলাম ওই যে আল্লাহ। আচ্ছা, এরপরে আমরা তো এটা করলাম, এখন কি এসবিএম এর মডেলটারে আমরা ঠিক করতে হবে না পিপলাইনের মাধ্যমে? মানে আমরা কি করতেছি, এসবিএম এর কাজ করতেছি কার মাধ্যমে? এসবিসির মাধ্যমে, মানে ক্লাসিফিকেশনের মাধ্যমে আমরা এসবিএম এর কাজটা করতেছি। আর সেটা কাজ করব কার মাধ্যমে? পিপলাইনের মাধ্যমে। এই যে আমরা যে পিপলাইন নিছি, যে লাইন বাই লাইন নিয়ে কাজ করব। সো পিপলাইনের মধ্যে তাহলে আমাদেরকে কি দিতে হবে? আমাদের ধরেন এখানে এসবিএম, আমরা এসবিএম টার মডেলটা নিয়ে কাজ করব, সেটা কার মাধ্যমে? পিপলাইনের মাধ্যমে, ঠিক আছে। আর এখানে আবার এল একটা পিপলাইন বানান ভুল করছি, সরি, থাক করে থাক। PIPELIN। আমরা এই পিপলাইনের মধ্যে এবার নিতেছি, ধরেন আমাদের উপরে কিভাবে পিপলাইনটা লিখছি, বড় হাতের পি বড় দিছি। চল ভাই তোরেই নিয়ে যাই, যেভাবে দিছি এইভাবে। এখন সেম ভাবে ধরেন উপরেরটা আমরা এর আগে যতগুলা করছি এক লাইনের মধ্যে করছি, আজকে একটু ভাঙতেছি। আজকে কি করতেছি, একটু ভাঙতেছি। ভাঙাটা প্রয়োজন, কারণ আপনি যখন বড় প্রজেক্ট নিয়ে কাজ করেন তখন আপনারা ওইভাবে ভাঙতে হবে, এই জন্য আগে থেকে ভাঙা শুরু করে দিচ্ছি। প্রথমে আমি নিতেছি, ধরেন ওয়ান হট কে নিলাম। কি নিলাম? ওয়ান হট কে নিলাম। ওয়ান হটের মধ্যে আমি কারে নেব? এই যে ওয়ান হট ইনকোডার, ওয়ান হট ইনকোডার কে নিলাম। এরপরে আমি এখানে আরেকটা নিব, ধরেন কাকে নিব এখানে? এই SCALER স্কলারটাকে নিলাম। আর স্কলারটাকে নেওয়ার পরে আমার উপরে যাও, এই যে, আরে পুরোটা কপিও করে নিয়ে আসি। দেখেন যতগুলোর উপরে লিখছি সবগুলোরই কিন্তু আমাদের এখানে কাজে লাগে, মানে অকাজের জন্য আমরা কাউকে এখানে রাখি নাই। এটাকে নিলাম। এটাকে নেওয়ার পরে এর ভিতরে এর তো আবার বডি শেভিং আছে, বডি শেভিং করে দিলাম। এরপর আবার কথাটা ক্লিয়ার আসতেছে তো? হ্যাঁ ভাই, ক্লিয়ার। এবার আমরা এই যে, আরে এসবিএম ছোট আছে তো, এসবিএম নিলাম। এসবিএমটা নেওয়ার পরে আমরা এই এসবিসি, এসবিসি এর মধ্যে আমরা কাকে নিয়ে কাজ করতেছি? কে এ আর কার্নেলকে নেব আমাদের। কার্নেলটা কি সেটা বুঝছেন? কার্নেল এসে আপনি যে ডিভাইসে রান করতেছেন সেখানে দেখেন রানিং, এই যে রানিং হইতেছে এটা কার মাধ্যমে রান হইতে, আমরা রান করতেছি আমার এখানে কার্নেলের মাধ্যমে। এই যে কার্নেলের ভিতরে দেখেন এই যে রান, রান বাটন কার ভিতরে? কার্নেলের ভিতরে। এই কারণে আমাদের এখানে কার্নেল আছে, আবার অন্য কারণ মনে করেন না কেউ যে কই থেকে আইছে। আমি কার্নেলের মধ্যে রান করতেছি, কার্নেলের মধ্যে রান করতেছি। কার নিয়ে কাজ করে? LINEAR। আমরা লিনিয়ারটাকে নিলাম। দেখি, ঠিক আছে। তার মানে আমার এই পার্টটা আমার কি ঠিক আছে। এইবার আসেন, আমি যে তারা এতক্ষণ প্রি প্রসেসিং মডেল ট্রেনিং যা করার করলাম, এবার আমরা কি করব? মডেলটাকে ট্রেন ভাই করব। প্রশ্ন ট্রেনিং করব। আছে ভাই, একটু লেখে মনে হয় প্রশ্ন। মানে এখানে যে নিচে 24 নম্বর ইয়েতে ব্লকে, মানে কোনটা কি কি কাজের জন্য নিচ্ছি আমি, একটু এইখানে পাশে যদি হ্যাঁ। পাশে কমেন্ট দিয়ে বলে দেওয়ার জন্য বলতেছেন? না না ভাই, মানে ওয়ান হটের মধ্যে ওয়ান হট ইনকোডারটা কেন নিলাম, কি কাজ করবে এটা? ওয়ান হট ইনকোডার আসেন, এই যে আমাদের ওয়ান হট ইনকোডার, এটা হচ্ছে আমার প্রি প্রসেসিং এর জন্য আমরা ব্যবহার করছি। কিসের জন্য? প্রি প্রসেসিং এর জন্য। আসেন, এবার প্রি প্রসেসিংটা মানে আমরা কি করছি? আমরা প্রথমে আমার যে ক্যাটাগরিক্যাল ভ্যালু গুলো আছে, আমি প্রথমে আমার টার্গেট ভ্যালুটা ফিক্সড করছি যে আমি আসলে কারে নিয়ে কাজ করব, ঠিক আছে। দেন আদার যে জিনিসগুলো আছে, আমাদের ভ্যালুগুলো আছে, ওই ভ্যালুগুলোকে আমরা দিয়ে দিলাম যে এই ভ্যালুগুলোর আনসার যেগুলো আছে এগুলো আমাদের কি মোস্ট ইম্পর্টেন্ট? কখনোই না। কারণ আমি আউটপুটে কি চাই? আমি চাই আমার গাড়িটা কিসের সেটা চাই জানতে, আমি চাই না আমার গাড়ির ইঞ্জিন শক্তি কত আছে জানতে, আমি সেটা চাইতেছি না, ঠিক আছে। তো আমি যেহেতু আমার এই বাকিগুলারে দিয়ে দিলাম, এগুলারে কি করলাম? ওয়ান হট ইনকোডারের মধ্যে
নিলাম কলাম ট্রান্সফরমেশনের জন্য। এই যে কলামটা আছে এই কলাম গুলারে ট্রান্সফর্ম কইরা নিব এর ভিতরে। আর আমি বলে দিছি আমার এই যে এখানে ক্যাটটাকে বলে দিছি ক্যাট কি করবে ওই ওয়ান হট ইনকোডারের যে কাজটা সে যেই এগুলারে ট্রান্সফরমেশনের জন্য যে কাজটা করতেছে আমার ক্যাটকে ট্রান্সফরমেশন মানে মানে এখানে ট্রান্সফরমেশনটা হবে কিভাবে বা কিভাবে কাজটা করবে? এই যে আমি তো এখানে বলে দিছি যে ট্রান্সফর্ম করো তারে। মানে ট্রান্সফার কোন বলে দিছে মানে কি আমি বুঝতেছি না যে কিভাবে করবে বা কি আউটপুটটা ট্রান্সফার করার পর। আচ্ছা এটা আমি রান কইরা বলি তাহলে যে কোনটা কিভাবে কাজ কইরা আচ্ছা কইরা আমার কিভাবে আইটা আসতেছে। মানে আপনি যদি অর্ধেক কোডের মধ্যে বলতেছেন তো এই কারণে বাকি অর্ধেকটা কইরা দেন আর বেশি অল্প নাই, অল্প একটু আছে ওইটা শেষ করে দেন আমি এই পুরো জিনিসটা আবার লাইন বাই লাইন এক্সপ্লেন করতেছি। ঠিক আছে? আচ্ছা ভাই আচ্ছা ধরেন আমাদের এরপর আমরা কিভাবে ট্রেন করি এটা তো জানেন, ট্রেনের সিস্টেম কিন্তু সব জায়গায় সেম। ট্রেন এক্স ডিএস এক্স টেস্ট, এরপরে ওয়াই ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট, এরপর আমাদের টেন স্লিপ, এই যে যেটা লিখছি এটাকে নিব। এর ভিতরে আমি কাকে নিব, এক্স এরপরে ওয়াই আর ওয়াই, এরপর আমি এখানে টিএসটি টেস্টের সাইজ এস আই জেডি টেস্টের সাইজ একটা নিয়ে নিব। সাইজটা দিলাম ধরেন 0.3 নিয়ে নিলাম। টেস্টের সাইজ নেওয়ার পর আমার কি নিতে হবে, র্যান্ডম স্টেজ, আর এ এন বি ও এম এস টি এ টি এ, র্যান্ডম স্টেট আমরা কত নেই 42। আমাদের এই ট্রেনিং এর পার্টটা কমপ্লিট। ট্রেনিং কিন্তু এই যে কোনটা ভুল করছি, ট্রেনিং এর পার্ট কিন্তু আমাদের সব জায়গায় সেম থাকে। ট্রেনিং এর পার্ট কমপ্লিট। এরপরে আমি কাকে দিয়ে ট্রেন করছি, আমার এসবিএম দিয়ে। তাহলে এসবিএম এর মধ্যে আমি পিপ লাইন নিয়ে ট্রেন করছি। তাহলে আমার এসবিএম মডেলটারে কি করতে হবে, ফিট করতে হবে। ট্রেন করার পরে তো আমরা ফিট করি, মনে আছে তো? আমরা যখন এটা ফিট করি তখন পিআইপি এইখানে না, এখানে আমরা পিআইপি ইএলআইএনই ধরেন পিপ লাইন ডট আমি ফিট দিলাম। ফিটের মধ্যে আমি এক্স ট্রেন এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন ওয়াই ট্রেনটাকে রাখলাম। এখন আমি এই দুইটারে ফিট করলাম। এই দুইটা আমার কিভাবে ফিট হয়েছে জিনিসটা একবার দেখে নেন। আমার এই যে কলাম ট্রান্সফরমেশনের মধ্যে আমার যে ক্যাটের মধ্যে আছে কত কি আছে, ওয়ান হট ইনকোডার এবং রিমাইন্ড করছে আমার পাসিং রে। এরপরে দুইটার মধ্যে আমার স্ট্যান্ড স্ক্যানার ইউজ করে আমার এসবিএমটা ব্যবহার মানে এসবিসি ক্লাসিফায়ার যেটা সেটাকে ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? এটা দেখতেছেন ইমেজটা? হ্যাঁ ভাই দেখতেছি। মানে কিভাবে এখানে কাজটা করা হয়েছে, এই যে আমার যে এই টোটাল এই 23 থেকে আমার যে 27-এ কিভাবে কাজটা করা হয়ে কিভাবে ও ডিটেক্ট করছে ওইটা একবার দেখাইছে। এরপরে আমার আমরা যে টেস্ট করলাম, এখন এটারে প্রেডিক্ট করে দেখতে হবে না যে আমার এটা মানে টেস্টটা কি কি অবস্থা। এই জন্য আমরা ওয়াই পেয়ারই তো লিখি। এর আগে পেয়ার লিখছিলাম না অন্য কিছু ইউজ করছিলাম? আমার তো মনেই নেই। পিআইপি পিইএলআইএনই পিপলাইন ডট পিআরই পিআরইডিআইসিটি প্রেডিক্ট করবো আমরা কাকে, এক্স টেস্ট এক্স এক্স টেস্টকে এক্স টেস্টকে প্রেডিক্ট করলে আমার প্রেডিক্ট করলাম। এরপরে আমার ইভ্যালুয়েশন দা মডেল ইভ্যালুয়েশন করতে হবে। ইভিএল ইউএটি ইভ্যালুয়েট করব। ইভ্যালুয়েট করবো আমরা কাকে, ধরেন আমি প্রথমে প্রিন্ট দিলাম। প্রিন্টের মধ্যে আমি প্রথমে ধরেন ক্লাসিফিকেশন দিব সি সি এল সি এল এ এস এস আই এফ আই সি এ টি আই ও এন, ক্লাসিফিকেশন আর ই পি ও আর টি। ধরেন ক্লাসিফিকেশন রিপোর্টটাকে আমার শো করব। আর এটাকে বলে দিলাম তুমি স্ল্যাশ এন দিয়ে শো করো। এটাকে শো করার জন্য আমাকে কি করতে হবে, উপরে যাও। ক্লাসিফিকেশন রিপোর্ট একটা আমরা নিয়েছিলাম, এই যে ক্লাসিফিকেশন রিপোর্টটাকে নেই। আবার নিচে এসে ক্লাসিফিকেশন রিপোর্ট, এই রিপোর্টের মধ্যে কার কার আনসার আমারে দিবা, ওয়াই টেস্ট
টেস্ট এবং ওয়াই পেয়ার ধরো ওয়াই পেয়ার, এটার ক্লাসিফিকেশন রিপোর্ট দিবা। এর কি ভুল করছি, ব্রেকেট একটা নাই। আমার ক্লাসিফিকেশন রিপোর্টটা কি দিয়ে দিছে, আমার 93% একুরেসি আসছে। জোস তো, ভালো একুরেসি আসছে। এরপরে আমি ধরেন এখানে আরেকটা প্রিন্ট করব, ক্লাসিফিকেশন ম্যাট্রিক্স। আমার যে ম্যাট্রিক্সটা আছে ধরেন আমি MAT RIX ম্যাট্রিক্সটাও আমি এখানে কি শো করব। ভাই 24 নম্বর কলাম থেকে এখন পর্যন্ত তেমন কিছু বুঝতেছি না ভাই। আচ্ছা, এই জিনিসগুলো আবার ক্লিয়ার করতেছি একটা সেকেন্ড। নিচের এগুলো তো দেখতেছেন আচ্ছা যে ভাই। ক্লাসিফিকেশন ম্যাট্রিক্সটা কি শো করছে করে। মানে কি শো করছে এটা দেখছি ভাই, কিন্তু ওই 24 নম্বর লাইন থেকে মানে কি কাজটা হয়েছে বা কেন এই কাজটা করছি এই দুইটা জিনিস বুঝিনি। কাজটা করছি এটাই বুঝছি। হুম। আচ্ছা, এই জিনিসটা আমি আরেকবার এক্সপ্লেন করতেছি, এটা একটু শেষ করে নেই, ঠিক আছে? আচ্ছা ভাই শেষ করুন। আর ওকে। জাস্ট ইমেজ একটা এইটার পরে ইমেজ এই ভেক্টরস এর মাধ্যমে শো করে দেখাই দিব। আর কিছু করবো না আজকে, তাহলে এইটারে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো দাঁড়া। এরপর আমি কনফিউশন ম্যাট্রিক্সের মধ্যে আমি কারে শো করতে চাইতেছি। আমি এইখানেও শো করব ওয়াই ওয়াই টেস্ট এবং ওয়াই পি ওয়াই পেয়ার। আবার ভুল করছি, ওয়াই পেয়ার। ওয়াই পেয়ার এর মধ্যে আমাদের গ্রাফ এই দেখেন, আমাদের এখন যে গ্রাফটা দেখতেছেন আপনি 103, 15, 343 এবং 22 সেম ম্যাট্রিক্সটা আমাদের আসে কিনা আমরা একবার চেক করে দেখি। এরপরে পিএলটি ডট, আমরা এখানে পিএলটি ডট FIGURE ফিগার, এরপরে FIGFIZE ফিগার সাইজ। ফিগার সাইজ আমরা কত দিব, ধরেন আমি দিলাম 10 আর 7 দিলাম, ফিগার সাইজ দিলাম। এসএনএস এর মাধ্যমে আমার ফিগারটা আসবে। আর এসএনএস এর মধ্যে আমি এখানে ধরেন হেড ম্যাপ নিব। হেড ম্যাপের মধ্যে আমি ধরেন এখানে কনফিউশন ম্যাট্রিক্সটা নিব। কনফিউশন ম্যাট্রিক্স, তুমি আমার কনফিউশন ম্যাট্রিক্সটা শো করব কার উপর ডিপেন্ড করে, ওয়াই এটা পুরোটাই কপি করেন। ওয়াইপিআর এবং এর বাইরে আমার এখানে এইটা নিব। এইটা নেওয়ার পরে অ্যানোড নিব। অ্যানোড নিব কি ট্রু, TRUE ট্রু, অ্যানোড ট্রু। এরপরে আমরা FMT নিই। FMT নিব কি, ধরেন আমি FMT নিয়ে নিলাম D। FMT দিয়ে নিলে সি সিম্যাপ, সিম্যাপ নিব মানে কালার। কালার আমরা কি কালার দিতে চাইতেছি, ধরেন ব্লু, BLUES ব্লুস, আমরা ব্লু কালারটা নিব। এরপর আমার PLT ডট XLABEL এক্স লেভেলটা নেই, এক্স লেভেলের নাম আমরা কি দিব, পি PREDICTED প্রেডিক্ট দিলাম। এরপরে আমি PLT ডট ওয়াই পেয়ার, ওয়াই লেভেল LABEL ওয়াই লেভেল নিলাম। ওয়াই লেভেলের মধ্যে আমি ধরেন ওয়াই লেভেলের নামটা আমি কি দিব, PRU ধরেন 2 নিলাম শুধুমাত্র। আর আমি ধরেন পিএলটি ডট PITLE আমরা টাইটেল নিব। তো টাইটেলটা আমরা কি নিতে চাইতেছি, ধরেন আমি MATRIX, কনফিউশন লেখার দরকার নাই, ম্যাট্রিক্স PLT ডট SHOW শো। আমার এই ইমেজটা এবার শো করে দেখি আমি, আবার ভুল করছি, TITLE আর একটা দেই, টাইটেল দেইনি এখানে, টাইটেলটা আসে নাই দেখেন, কিন্তু আমার ইমেজটা আসছে। আমি আবার টাইটেল লিখে, টাইটেল আসছে ম্যাট্রিক্স। দেখেন 103, 15, 343 আর হচ্ছে 22। আমার এখানে এখানে আছে হচ্ছে 103, 15, 343, 22 মিলছে। আমার কি হ্যাঁ গ্রাফের ভাই। মধ্যে শো হয়েছে এটা? ওকে, এইটারে গ্রাফের সাথে শো হওয়ার পরে আপনার আরেকটা জিনিসও শো করা যায়। মানে আরেকটা গ্রাফ আছে, ওই যে ক্লাসিফায়ার গ্রাফটা যেরকম আলাদা আলাদা ভাগ করছে না, যেমন এটাতে যদি যাই,
ইয়ো। আরে এত লেট হইতেছে কেন? চলো প্রথম থেকে বলতেছি লাইব্রেরি গুলা। প্রথমে পান্ডাস নাম হয়েছে। পান্ডাস আর নাম পাই আমরা যেহেতু এগুলোর একটা অ্যারে হিসেবে চিন্তা ভাবনা করতেছি আর ডিসপ্লেতে শো করবো, এই জন্য এই দুইটা আমাদের কি প্রয়োজন হয়। এরপরে আমরা নিছি এই গ্রাফ শো করার জন্য আমাদের পিএলটির জন্য এটা নেওয়া হচ্ছে। এরপরে আমাদের যে কোডটা এখানে আমরা কি করব, ট্রেইনের কাজ করব। ট্রেইন এবং টেস্ট দুইটারই কাজ করব, যার কারণে আমাদের এই লাইনটা নেওয়া হয়েছে, মডেল সিলেকশনটা নেওয়া হয়েছিল। এরপরে আজকে আমরা কি করতেছি, প্রি প্রসেসিং করতেছি। যেহেতু আমরা প্রি প্রসেসিং করতেছি দুই ভাবে, একটা হচ্ছে আমরা পিপ লাইনের মাধ্যমে তাদের কলামের যে নামগুলো আছে নামগুলারে পরিবর্তন করে মানে এগুলারে ট্রান্সফর্ম করে আমরা তাদেরকে আলাদা একটা নামে নিয়ে যাব, এবং সেইখান থেকে আমাদের প্রয়োজনীয় যে দুইটা, যেমন আমাদের এই ওয়ান হট ইনকোডার এবং স্ট্যান্ড স্কেলার, এই দুইটার মাধ্যমে আমরা তাকে প্রসেস করব। যেমন আমরা এর আগে শুধুমাত্র প্রসেসিং করতাম। প্রসেসিংটা আমরা কিভাবে করতাম, আমরা শো করতাম কি ধরনের লাইন বাই প্রসেসটা? লাইন, তাদেরকে চেক করতাম। এরপরে নাল ভ্যালু আছে কিনা না আছে এগুলা সবগুলারে চেক করে বের করে করে পার্ট বাই পার্ট এভাবে চেক করে দেখতাম। আর এগুলার কাজগুলো আমরা একটু পরে নিচে মানে আলোচনা করতেছি কিভাবে এগুলো আমার ভাই কি কাজগুলো ধরনের করতেছে। প্রসেসিং? জি, মানে প্রসেসিংটা কি ধরনের প্রসেসিং করবে? প্রসেসিংটা আপনি প্রি প্রসেসিং করতে হবে। আপনি যে কোনো প্রজেক্ট করবেন
প্রজেক্টে আপনার যে ডেটাগুলো নিবেন ওই ডেটাগুলোকে ডেটা মডিফিকেশন, ডেটা ক্লিনিং, ডেটা প্রি প্রসেসিং এগুলাকে আপনারা করতে হবে। তো ওইটা বুঝছি, কিভাবে মানে প্রসেসটা কিভাবে করবো কি টাইপের, মানে কি ধরনের প্রসেসটা? সেটা সেটা আপনার ডেটা সেটের উপর ডিপেন্ড করবে আপনি কি টাইপের প্রসেস করবেন। আপনি কিভাবে প্রসেস করবেন ওইটা আমি বলতেছি যে আমরা যে ডেটা সেটটা নিছি এই ডেটা সেটটার উপর আমরা প্রি প্রসেসিং করতেছি। তো প্রি প্রসেসিংটা আমি কিভাবে করতেছি, আমি প্রি প্রসেসিং এর জন্য দুইটা টেমপ্লেট ইউজ করতেছি, একটা হচ্ছে ওয়ান হট ইনকোডার আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্যানার। এই দুটো হচ্ছে আমার দুইটা টেমপ্লেট, আমি এই দুইটা টেমপ্লেট ইউজ করতেছি। আর এই দুইটা টেমপ্লেট যে ইউজ করতেছি এগুলোর মধ্যে আমি কাদের হেল্প নিতেছি, আমি পিপলাইন এবং হচ্ছে কলাম ট্রান্সফরমেশন, এই দুই এই দুইটার হেল্প নিতেছি আমি। ঠিক আছে। ওকে ভাই। আচ্ছা, এরপর এরপর আমি যেহেতু এসবিএম নিয়ে কাজ করতেছি তাই আমি যেহেতু আমরা ক্লাসিফিকেশন করব এই কারণে এসবিসি মানে সাপোর্ট ভেক্টর ক্লাসিফিকেশন ইউজ করছি। ক্লাসিফিকেশন রিপোর্ট এবং কনফিউশন ম্যাট্রিক্স শোর জন্য আমরা ম্যাট্রিক্স নিছি। আর গ্রাফের মধ্যে যে আমাদের কালারিং কালারিং এবং নাম এগুলা লিখবো এগুলার জন্য আমরা এখানে এসএনএস টা ব্যবহার করলাম। এরপর আমরা ডেটা সেটটাকে লোড করলাম পাথ নামে। আর এই পার্টটারে আমরা পরে রেখে দিছি কারে ডিএফ এর মধ্যে এই পুরো পার্টটারে আমরা রেখে দিছি। পরে আমরা ডিসপ্লে করে দেখলাম হেড হেড দিয়ে আমাদের ডেটা সেটটা 5টা ঘর আমরা প্রিন্ট করে দেখলাম। এরপরে এক্সপ্লোর করে দেখলাম, ইনফরমেশনটা চেক করে দেখলাম আমাদের যে ডেটা সেটটা আছে এটার ইনফরমেশনটা কি অবস্থায় আছে। এরপর আমরা ডিসক্রাইব করলাম আমার যে ডেটা সেটটা আছে সেটার উপর কি করলাম ডিসক্রাইব করে দেখলাম। এরপরে আমরা নাল ভ্যালু গুলাকে চেক করলাম, আমাদের যে টার্গেট ভ্যালু থাকে যে ভ্যালুটার আমাদের রেজাল্ট দরকার বা যেটা নিয়ে আমরা কাজ করব যেটা আমাদের মেইন মেজর জিনিস ওই জিনিসটাকে আমরা টার্গেট করব। তো টার্গেট করলাম আমরা কাকে, কারকে টার্গেট করে নিলাম। কারকে টার্গেট করে নেওয়ার পরে আমরা এরপরে আসছি আমরা প্রি প্রসেসিং এর কাজ। যেহেতু প্রি প্রসেসিং এর জন্য আমরা কি করব, কলাম ট্রান্সফরমেশন এর মাধ্যমে আমরা কলামটা চেঞ্জ করব এবং এরপর আমরা পিপলাইন মানে লাইন বাই লাইন কাজ করার জন্য পিপলাইন ইউজ করব। আর এই দুইটার হেল্প নিয়ে আমি কি করব, ওয়ান হট ইনকোডার এবং হচ্ছে আমার স্ট্যান্ডার্ড স্ক্যানার এই দুইটা টেমপ্লেটকে আমি ব্যবহার করব। সো এরপর আমার দেখেন ক্যাটাগরি ফিউচার আমার যে ক্যাটাগরি আছে ফিউচার যেগুলো আছে যেমন বায়ার মানে যে কয়েকটা আছে সবগুলা লিখছি শুধুমাত্র একটা বাদে, কোনটা আমার কার বাদে। কি কারণে কারের মাধ্যমে আমরা কি করতে চাইতেছি, আমরা কারের মাধ্যমে আমাদের আউটপুটটা চাইতেছি যে কারণে আমরা কারকে আলাদা করে দিলাম। এরপর আমরা ওয়ান হট ইনকোডারের একটা লাইন লিখলাম, এইখানে আপনি ওয়ান হট ইনকোডারের মধ্যে এবিসিডি মানে এটা হচ্ছে আপনার একটা ইন্টিজার ভ্যালু হিসেবে আর কি আমরা যে কোনো একটা ভ্যালু নিলাম। তো আমি যেহেতু ওয়ান হট ইনকোডারের ফ্রেমওয়ার্কটা ইউজ করতেছি এই কারণে তার নামটাই লিখলাম। এরপর আমরা কলাম ট্রান্সফরমেশনটা নিলাম যে আমাদের এই যে উপরে যে কলামটা আছে এটাকে কাট করে সেটাকে আমার এই যে ফিউচার ইয়ার মধ্যে যে ইয়েটা আছে এটাকে কাট করে আমার রিমাইন্ডিং পাস করে দিবে আমার যেই মানে উপর এইগুলোর উপর থেকে যে রেজাল্টটা আসবে এই রেজাল্টটাকে আমার পাস করে দিবে। পাস করে দেওয়ার জন্য আমি এখানে কি করছি, ওয়ান হট ইনকোডারের মধ্যে আমি কলাম ট্রান্সফরমেশনটা ইউজ করছি। ট্রান্সফরমেশনের মধ্যে আমি ট্রান্সফরমেশন দিয়ে এরপরে বলে দিলাম আমি কি ট্রান্সফরমেশন করতেছি, আমার কাট করতেছি মানে এগুলারে বাদ দিতেছি কি হিসাবে, ওয়ান হট ইনকোডারের মধ্যে যেই আমার স্পেস আউটপুট ভ্যালুগুলো আছে মানে এগুলার যে আউটপুট ভ্যালুগুলো আছে এগুলারে ফলস দিয়ে দিছি যে এগুলো আমার দেখার প্রয়োজন নাই। এরপরে আমার ক্যাটাগরিক্যাল ফিউচার মানে এই ভ্যালু যেগুলো আছে এগুলাকে আমি কি করলাম বাদ দিয়ে এরপর রিমাইন্ডারে দিয়ে দিছি আমার যে ভ্যালুগুলোকে আমি পাস থট করে দিছি মানে পাস করে এগুলারে থর্ডে দিয়ে দিছি যে এগুলো আমার প্রয়োজন নাই। এই লাইনের মধ্যে আমরা শুধুমাত্র আমার অতিরিক্ত যে জিনিসগুলো আছে ওইগুলোকে আমি বাদ করে দিলাম যে তোমাদের আমার প্রয়োজন নাই। সো এইখানে যখন আমি তাদেরকে বাদ দিয়ে দিলাম, বাদ দেওয়ার পরে আমি এসভিএম মডেলের পিপলাইনে গেলাম। তো পিপলাইন প্রথম হচ্ছে লাইন বাই লাইন কাজ করে। তো পিপলাইনের মধ্যে আমি ওয়ান হট ইনকোডারটারে প্রথমে দেখেন ওয়ান হট ইনকোডারটারে ডাক দিছি কি এই যে ওয়ান হট ইনকোডার, কারণ এইখানে আমি ট্রান্সফরমেশন করে বাদ দিছি, আপনি যে বাদ দিয়ে দিছেন পরে তো আপনারা বলে দিতে হবে আমি কিন্তু এটা বাদ দিয়ে দিছি পরবর্তী লাইন থেকে আমার কাজ করো, তাই না? সো আমি এইখানে তাদেরকে বাদ দিয়ে দিছি, বাদ দিয়ে আমি আমার যে আমি যে এসবিএম নিয়ে কাজ করব এসবিএম নিয়ে কাজ করতে হলে তো আমার স্কলারের কাজটা করতে হবে। স্কলার কাজ বলতে স্কলার জিনিসটা কি,
কোশ্চেন আছে। স্কলার হচ্ছে আমি যে পিপলাইনের মধ্যে মানে লাইন বাই লাইন যে কাজ করতেছি, আমার তো লাইন বাই লাইন রেজাল্টটা দরকার আছে, যে কোনো লাইনের মধ্যে আমার ভুল হইতেছে কিনা, কোনো ঝামেলা হইতেছে। এইটার জন্য আমরা এই যে স্ট্যান্ড স্কেলার যেটা নিছি, সেটার মাধ্যমে আমি কি করছি, আমার এসভিএমটারে এসভিসি কার্নেলের মধ্যে রান করতেছি। যে আমার এটা কার্নেল, আমি এই কার্নেলের মাধ্যমে রান করতেছি। কার্নেলের মধ্যে আমি লিনিয়ারের মধ্যে আছি। আমরা কিন্তু এটা দুইটা টাইপের, একটা লিনিয়ার একটা নন লিনিয়ার। তো আমরা লিনিয়ারটা ব্যবহার করতেছি। এই লিনিয়ারটা যখন ব্যবহার করতেছি তখন আপনার এই যে লিনিয়ারটা ব্যবহার করার পরে আমাদের কি কি করতে হবে, ডেটাটাকে ট্রেন করতে হবে। তো আমরা যখন ডেটাটাকে ট্রেন করতে হবে, তো আমরা আমাদের ট্রেনের যে নিয়মটা আছে, এক্স ট্রেন এক্স টেস্ট, ওয়াই টেস্ট, টেস্ট স্লিপ দিয়ে আমাদের এই লাইনটা সব জায়গায় সেম ভাবেই থাকে। এটা নিলাম। এরপরে আমি আমার যে ডেটা সেটটাকে ট্রেন করলাম, এর মধ্যে তো আমার 19-20 মানে ভালো খারাপ সবকিছু মিলেই থাকতে পারে। তো এই মিলে থাকতে পারার কারণে আমি কি করব, তাদেরকে ফিট করব। তো ফিটের মধ্যে আমি কি করছি, দুইটা ট্রেন এক্স ট্রেন এবং ওয়াই ট্রেনের যে ভ্যালু গুলো আছে, আমি ওই ভ্যালু গুলাকে ফিট দিয়ে দিলাম। আর ফিটটা আমার সাকসেসফুল হয়েছে, এটা আমি বুঝবো কি কারণে, টিপ লাইনের পরে যদি আমার এই জিনিসটা আসে, আর আপনি প্রথমবার রান করলে দেখবেন একটা গ্রাফ আকারে আসে, পরবর্তীতে রান করলে এইভাবে আসবে। পিপলাইনের মধ্যে স্টেপ, এরপর আপনি ওয়ান হট এর মধ্যে আমি দেখেন এই যে রিমাইন্ডিং দিয়ে যে ট্রান্সফর্ম করে দিছি ওদেরকে, দেখতেছেন এই যে আমার এখানে ট্রান্সফর্ম দিয়ে বলে দিছি আমি এদেরকে ট্রান্সফর্ম করে দিছি। করে দেওয়ার পর আমি স্কেলারের মধ্যে স্ট্যান্ডার্ড করে নিছি, এসবিএল এর মধ্যে কার্নেলকে। এটা আমার কি, আমি যে উপরে কাজটা করলাম, এই যে উপরে এইখানে যে কাজটা করলাম, আমার কাজটা এখানে কি বলে দিছে যে আমার কাজটা সাকসেসফুল হয়েছে। যেহেতু এটা সাকসেসফুল হয়েছে, পরে আমাদেরকে কি করতে হয়, পেয়ারের কাজটা করতে হয়। তো আমরা ওয়াই পেয়ার নিলাম, ওয়াই পেয়ারের মধ্যে আমরা কাকে রাখলাম, এক্স টেস্ট কে রাখলাম। এক্স টেস্ট কে রেখে এখানে আমরা এই এই লাইনটারে আমরা অন্যান্য ক্ষেত্রে দুই ভাগে দুইটা লাইন লিখি এখানে, আর এখানে একটা লাইনের মধ্যে এটা লিখছি। কারণ এই আমি পিপ লাইনটা আমি এখানে আমাদের ভেরিয়েবল হিসেবে পিপ লাইন ব্যবহার করছি, যার কারণে এখানেও পিপ লাইনই রাখছি। আর এখানে প্রেডিক্ট দিয়ে এক্স টেস্ট কে প্রেডিক্ট করলাম। পরে ইভ্যালুয়েশনের যে আমার ক্যালকুলেশনের রেজাল্টটা আমি এখানে শো করলাম। ক্লাসিফিকেশন রিপোর্ট হিসেবে রিপোর্টটা আমি শো করলাম, আমার রেজাল্ট আসছে 0.93 একুরেসি আসছে। এরপরে এইটার একটা কনফিউশন ম্যাট্রিক্স আমরা শো করে দেখলাম। আমাদের ম্যাট্রিক্সটা এই পুরো গ্রাফের উপরে, পুরো কোডের উপরে যে গ্রাফটা আমরা করছি, এই ম্যাট্রিক্সটা আছে, ম্যাট্রিক্সের একটা ইমেজ আমরা এখানে শো করে দেয়। বুঝছি এটা? মনে হয় মানে এখনো হ্যাঁ অনেক ভাই বুঝছি। কনফিউশন আছে, এখনো অনেক কনফিউশন আছে এটার মধ্যে, কনফিউশন কনফিউশন থাকবে। আছে ভাই কিছুটা। কনফিউশন থাকবে যতক্ষণ পর্যন্ত না এটা আপনি নিজে আবার বসে বসে কয়েকবার করে ট্রাই করবেন, ততক্ষণই এটার কনফিউশনটা থেকে যাবে। ভাই এরপরে এটা আরেকটা জিনিস দেখাই। ভাই ধরেন 2-3 দিন এটা লিভ দিলে ভালো হইতো, মানে যেগুলো মেশিন লার্নিং করছি সবগুলোর মধ্যেই মানে কনফিউশন আছে, এগুলো ঠিক করে নিতে পারতাম মানে একা একা করে। আমি অনেকগুলো পিডিএফ দিছি, পিডিএফ এর মধ্যে আপনার পুরোটা লেখা আছে, সাথে আবার কোড গুলো করাও আছে, এরকম অনেকগুলো পিডিএফ আমি আপনাদেরকে দিছিলাম। আচ্ছা ভাই, 2-3 দিন যদি এটা লিভ দেন তাইলে আজকে ধরেন আমি সকাল 8টার সময় গেছিলাম ভার্সিটি, রাত 8টার সময় আসছি, মানে খাওয়া দাওয়া করছি বাইরে, মানে এই কোডগুলো করতে করতে। ধরেন আমরা যে এইটা শো করলাম, ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা হ্যাঁ শো ভাই। করলাম না, এরপরে এই হুম। রেজাল্টের উপরে আমাদের এখানে যে রেজাল্ট আসছে 93, এই রেজাল্টের উপর ডিপেন্ড করে আমরা এখানে আরেকটা কাজ আছে, আরেকটা ইমেজ শো করে আর কি, যে আমি যে বলছিলাম আমরা আলাদা একটা ইমেজ শো করে দেখবো। সেটা হচ্ছে এই যে ধরেন আমি এখানে যে একটু হিজেবিজি লাগতেছে, এগুলো দেখতে হিজেবিজি লাগে, করলে ইজি হয়ে যায়। এখন দেখেন ইমেজটা দেখা যায়। হ্যাঁ দাদা ভাই। আমার যে ডেটা সেট আছে, ডেটা সেটের মধ্যে গাড়ি কোনগুলা, মানে যে এই দুই টাইপের গাড়ি আমরা দিছি, কোন কোন টাইপের গাড়ি লিনিয়ার ক্লাসিফায়ারের মধ্যে আমার ডেটা সেট থেকে সেই দুইটারে কি করে দিছে, আলাদা করে দিছে। হুম, দেখছেন আলাদা করে দিছে যে মাঝখানে একটা দাগ দিয়ে। হ্যাঁ ভাই। এই ইমেজটা আর কি আমি শো করে দেখাবো বলছিলাম, যেহেতু ক্লাসিফায়ারের মানে এইটা যেহেতু করছে এখন, ওইটা নাইলে আজকে থাক, আজকে ঝামেলা নাই। এই কোডটা একটা কথা আচ্ছা বলি, ভাই। এই কোডগুলো আপনি কখন আপনি ভালোভাবে বুঝতে পারবেন, যখন আপনার মধ্যে অতিরিক্ত প্র্যাকটিস জিনিসটা থাকবে। প্র্যাকটিস জিনিসটা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে এই জিনিসগুলো আপনি যতই ভালো বুঝেন না কেন, ইয়া করেন না কেন, ওই দিন শেষে এগুলো ভুলে যান।
প্র্যাকটিসের মধ্যে থাকা লাগে। আপনারা দেখতেছেন আমি কিন্তু যখন করি, করার মধ্যে আমারও কিন্তু অনেক ভুল হয়। হ্যাঁ, আমি আপনাদেরকে এটা করাইছি, এটা করানোর আগে আমি একবার নিজে একবার এটা প্র্যাকটিস করছি। পুরো প্রজেক্টে এই যে এখান থেকে দেখেন, প্রথমে একভাবে প্র্যাকটিস করছিলাম, ঠিক আছে? পরে এইভাবে আমি মানে প্র্যাকটিস করতে যাই, ইরোর খাইয়া মানে অবস্থা খারাপ হয়ে গেছে। পরবর্তীতে পুরোটার আমি একসাথে একই ফাইলের মধ্যে আমি রান করছি, কাজ করছি। কাজ করে দেখলাম যে আমার এটা পুরোটা একসাথে রান হয়েছে। একসাথে রান হওয়ার পরে আমি আবার ইমেজটারও রান করে দেখলাম। আমি এখানে একবার প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করার পরে আমি এখন এখানে একবার আপনাদের সাথে এটা করে করে ফেলতে পারছি, কোনো ধরনের সমস্যা হয়নি। কারণ আমি করতে গেলে তো আগে ডেটা সেট যেটা নিছি ওইটা ঠিক আছে কিনা ওইগুলো তো আগে ভেরিফাই করে আসতে হবে না আমারে। হ্যাঁ ভাই। এই কারণে আগে ভেরিফাই করে দেন, এরপরে সামনে সে বরাবর লাইন বাই লাইন করতেছি, কোনো আর দেখা দেখি লাগে না। আর দেখতে গেলে আপনাদের সামনে বসে বসে ম্যাক্সিমাম টাইমে দেখছেনি, আর যে যখন আটকে যায় পারতাছি না, আপনাদের সামনে চ্যাট জিপিটির কাছে পর্যন্ত যাই। So এটা ডিপেন্ড করে আপনার আমার এখন প্র্যাকটিসটা ভালো আছে এই জন্য আমি এটা পারতেছি। আপনিও পারবেন যদি আপনার প্র্যাকটিসটা ভালো করে ফেলেন। আচ্ছা ভাই, ভাই মানে আগামীকালকে ক্লাসটা